আসসালামু আলাইকুম। রবার্ট ব্লচের জনপ্রিয় হরর ফিকশন উপন্যাস সাইকো, যার প্রতি মোড়ে মোড়ে আছে সাসপেনশন ও ক্লাইম্যাক্স। সাইকো বইটির ৩টি সিরিজ: সাইকো, সাইকো টু, সাইকো হাউস। উপন্যাসটি নিয়ে আবার বেশ কয়েকটি মুভি ও সিরিজ নির্মাণ হয়েছে। আজ থাকছে প্রথম বই সাইকোর ধারাবাহিক ৩ পর্বের প্রথম পর্ব। সাথে থাকুন র্যান্ডম প্রলিফিক চ্যানেলের। ১. ঠক 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 শব্দটা কানে যেতেই চমকে উঠল নরমান বেটস। ঠান্ডা একটা স্রোত বয়ে গেল শিরদাঁড়া বেয়ে। কে যেন টোকা মারছে জানালার কাছে। ঘাড় ঘুরিয়ে ইতস্তত দৃষ্টিতে তাকালো নরমান। হাত থেকে বইটা গড়িয়ে পড়ল কোলে। বুঝতে পারল ভয়ের কিছু নেই, ওটা বৃষ্টির শব্দ। শেষ বিকেলের বৃষ্টি। ছাট এসে লাগছে জানালার কাছে। বাতাসের ধাক্কায় হঠাৎ হঠাৎ কেঁপে উঠছে জানালা। বৃষ্টি কখন এলো? বাইরেকে দেখে অন্ধকার হয়েও এসেছে। আসলে বইয়ের মধ্যে এমন বুঁদ হয়েছিল নরমান যে খেয়ালই করেনি। বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমেছে, শুরু হয়েছে বৃষ্টি। ঘরে হালকা অন্ধকার। হাত বাড়ালো নরমান। টেবিল ল্যাম্পটা জ্বালল, আবার মন দিল পড়ায়। এই টেবিল ল্যাম্পটা বহুদিনের পুরনো। চারদিকে ঝালর দেয়া সুদৃশ্য এই ল্যাম্পটাকে জ্ঞান হবার পর থেকে দেখে আসছে নরমান। ওর মায়ের খুব পেয়ারের জিনিস। 40-এ পা দিয়েছে নরমান। এই বাড়ির প্রতিটি কোণের সঙ্গে ভীষণভাবে পরিচিত সে। আশ্চর্য পুলক অনুভব করে সে বাড়ির পরিচিত জিনিসগুলোর মধ্যে থাকতে। বাইরে বেরোতেই খালি ভয়। ওর ধারণা বাইরের জগৎ হচ্ছে অশ্লীল আর খারাপ কাজের জায়গা। যত রাজ্যের আশঙ্কা, দুশ্চিন্তা আর অশুভরা রাজত্ব করছে ওর চৌহদ্দির সীমানার বাইরে। ধরুন, সে একদিন বিকেলে হাঁটতে বেরোলো। হাঁটতে হাঁটতে চলে এলো জলার কাছে। তারপরে যদি ঝুপঝুপিয়ে বৃষ্টি নামে, তখন তখন মহা সর্বনাশ হবে। সারাটা পথ তাকে ভিজতে ভিজতে বাড়ি ফিরতে হবে। ঠান্ডায় নিউমোনিয়া হয়ে মারাও যেতে পারে সে। কি দরকার বাপু অযথা বাইরে ঘুরঘুর করার? তার চেয়ে এখানে, এই বারান্দায় টেবিল ল্যাম্প জ্বালিয়ে বই পড়তে কত মজা। বইটা ইনকা সভ্যতার ওপর লেখা। খুবই মজার একটা বই। এখন ইনকাদের বিজয় নৃত্যের রোমাঞ্চকর বর্ণনা পড়ছে নরমান। এই নাচকে ইনকারা বলে ক্যাচুয়া। এই নাচে বিজয়ী বীরের পরাজিত শত্রুকে ঘিরে বিরাট এক বৃত্ত করে সাপের মতো মোচড় খেতে খেতে নাচতে থাকে। শত্রুর চামড়া জ্যান্ত অবস্থায় ছিলে নেওয়া হয়। পেটটাকে বানানো হয় ড্রাম। মুখ হা হয়ে থাকে শত্রুর। ভুম ভুম আওয়াজ বেরিয়ে আসে খোলা মুখ থেকে। তাই দেখে কি উল্লাস বিজয়ীদের! পড়তে পড়তে উত্তেজিত হয়ে উঠল নরমান। কল্পনায় দেখতে পেল বিশাল নীল আকাশের নিচে জ্বলজ্বলে সূর্যতাপে একটা জীবিত মানুষের চামড়া ছিলে ফেলা হচ্ছে। প্রচণ্ড যন্ত্রণায় আকাশ ফাটিয়ে চিৎকার করছে সে। নগ্নদেহী যোদ্ধারা তার মরণ চিৎকার শুনে আরও উল্লসিত হয়ে উঠছে। পরাজিত শত্রুর পেটটাকে তারা ব্যবহার করছে ড্রাম হিসেবে। ফুলে উঠেছে পেট। প্রতিটি আঘাতের সাথে অদ্ভুত একটা শব্দ বেরিয়ে আসছে মুখ থেকে। ভাবতে গিয়ে এই দেখুন না, নরমান নিজেও কেমন রোমাঞ্চিত হয়ে উঠছে। ঠিক এই সময় একটা শব্দ শুনতে পেল নরমান। কেউ আসছে এদিকে। পায়ের এই শব্দ চিরচেনা নরমানের। শব্দটা কানে যাওয়া মাত্র তটস্থ হয়ে ওঠে সে। কেন জানি ধুকপুক করে ওঠে বুকের ভেতর। মা আসছে। নরমান বইয়ের মধ্যে জোর করে মুখ গুজে রইল। ভান করল যেন বুঁদ হয়ে আছে পড়ায়। জানে মা ঘুম ভাঙার পর কেমন তিরিক্ষি মেজাজের হয়ে ওঠে।
তখন তার সঙ্গে কোনো কথা না বলাই ভালো। নরমান, কটায় বেজেছে দেখো তো। নরমান হাই তুলল, বইটা রাখলো টেবিলের ওপর। বলতে ইচ্ছা করলো, মা, এত ঢঙ্গের কি দরকার? তুমি নিজেই তো গ্র্যান্ডফাদার ক্লকে দিব্যি দেখে আসতে পারতে কটা বাজে। কিন্তু বলল না সে কথাটা। হাত ঘড়ির দিকে তাকালো, হেসে বলল, 5:30। আমি বুঝতেই পারিনি এত বেলা হয়ে গেছে। আসলে একটা বই পড়ছিলাম তো। আমার চোখ নেই নাকি? তুমি কি করো না করো আমি সবই দেখতে পাই। বাইরে তাকিয়ে বৃষ্টি দেখতে দেখতে ঝাঁঝিয়ে উঠল মা। অন্ধকার হয়ে গেছে, অথচ এখনো সাইনবোর্ডে আলো জ্বালনি কেন? আর এখনো অফিসে যাওনি কি মনে করে শুনি? মানে, এত বৃষ্টি হচ্ছিল যে ভাবলাম এমন বৃষ্টিতে কেই বা আসবে এদিকে, মিনমিন করে বলল নরমান। গাধা কোথাকার! আরে বুদ্ধু, কাস্টমার আসার এটাই উপযুক্ত সময়। অনেকে বিশেষ প্রয়োজনে এই মুষলধারে বৃষ্টির মধ্যেও কাজে বেরোয়। কিন্তু এইদিকে কেউ আসবে বলে মনে হয় না। সবাই নতুন হাইওয়েটা ব্যবহার করছে। ক্ষীণ প্রতিবাদ করল বটে নরমান, কিন্তু গলায় তেমন জোর পাওয়া গেল না। কিন্তু শুরু যখন করেছে, শেষটাও তাকেই করতে হবে। প্রায় বমি করার মতো উগরে দিল সে মনের কথা। আমি তো তোমাকে ভবিষ্যতের কথা ভেবে তখনই সাবধান করে দিয়েছিলাম। হাইওয়ে এখান থেকে সরিয়ে নেওয়ার খবর পাবার পরপরই তোমাকে পই পই করে বলেছিলাম, মোটেলটা বিক্রি করে দাও। ফেয়ারওয়েলের ওদিকে নতুন রাস্তায় কত কম টাকায় জমি পেয়ে যেতাম। নতুন বাড়ি হতো আমাদের, নতুন মোটেল তৈরি হতো, সেই সাথে টাকাও আসতো। কিন্তু তুমি আমার কথায় আমলই দিলে না। তুমি কখনই আমার কোনো কথা মূল্য দিতে চাও না। নিজে যা ভালো বোঝো, নিজে যা চাও, সেটাই তোমার কাছে প্রধান। আমি যেন কিছুই না, তোমার জ্বালাতেই আমি মরলাম। তাই নাকি খোকা? মা অস্বাভাবিক ঠান্ডা গলায় বলল। মেজাজ খিচড়ে গেল নরমানের। 40 বছরের এক বুড়ো ধাড়িকে খোকা বলার কোনো মানে হয়? মা জানে খোকা ডাকটা সে একদম পছন্দ করে না, কিন্তু তারপরও বলবে, ইচ্ছে করে হুল ফোটাবে। কিন্তু প্রতিবাদ করতে পারে না নরমান, কখনো করেনি। চুপচাপ মুখ বুজে শুয়ে গেছে, আজকেও শুইল। তাই নাকি খোকা? মা আবারও বলল, হিমশীতল কণ্ঠ। তোমাকে আমি জ্বালিয়ে মারছি, অ্যাঁ? না খোকা, কথাটা ঠিক না। আমি তোমাকে জ্বালিয়ে মারছি না, তুমি নিজের দোষে নিজেই জ্বলে মরছ। তুমি সবসময় এই ঘরের কোণে চোরের মতো ঘাপটি মেরে বসে থাকো কেন নরমান? কারণ বাইরে বেরোবার সাহসই তোমার নেই, কোনো কালেও ছিল না। বাইরে গিয়ে একটা কাজ জুটিয়ে নেয়ার হিম্মত তোমার কখনোই হয়নি। এমনকি আজ পর্যন্ত একটা গার্লফ্রেন্ড পর্যন্ত জোগাড় করতে পারোনি। তুমি তো আমাকে যেতে দিতে চাওনি। ঠিক নরমান, আমি তোমাকে যেতে দিতে চাইনি, কিন্তু তোমার মধ্যে যদি সামান্য পৌরুষও থাকতো, তাহলে তুমি নিজেই নিজের পথটা বেছে নিতে। মায়ের কথাগুলো তীরের মতো খোঁচা মারছে নরমানকে। ইচ্ছে করছে চিৎকার করে বলে, মা যা বলছে সব ভুল, কিন্তু প্রতিবাদ করার সাহসই হলো না ওর। আসলে সে নিজেও ভালো করে জানে মা যা বলছে তার মধ্যে মিথ্যের নেই একরত্তি। এই কথাগুলোই নিজেকে সে মনে মনে কম করে হলেও 1000বার শুনিয়েছে। এটা ঠিক যে মা তার উপর সবসময় কর্তৃত্ব করতে চেয়েছে, কিন্তু তার মানে এটা নয় যে সবসময় তাকে সে নির্দেশগুলো অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। মায়েরা মাঝে মাঝে সন্তানদের প্রতি একটু বেশি কর্তৃত্ব পরায়ণ হয়েই থাকে, কিন্তু সব সন্তানই কি তাদের সব কথা শোনে? শোনে না। তবে নরমানের মা অন্য সব মায়ের চেয়ে একটু বেশি কঠোর হলেও সে যদি ঘরের বাইরে বার হতে চাইতো, তবে কি পারতো না?
কিন্তু পারেনি। বাইরের পৃথিবীকে তার যে বড় ভয়। কিভাবে এই পরিচিত ভুবন ছেড়ে ওই অচেনা দুনিয়ায় সে পা বাড়াবে? ওই সাহসটুকুর তার বড্ড অভাব। তুমি জেদ ধরতে পারতে, বলেই চলেছে মা। তুমি নিজেই একদিন বাইরে গিয়ে নতুন একটা জায়গা খুঁজে নিতে পারতে। তারপর এই মোটেলটাও বিক্রি করা যেত। কিন্তু না, তুমি তা করনি। কি করেছো তুমি? সারাক্ষণ নাকি কান্না কেঁদেছ বাচ্চাদের মতো। আর কেন কেঁদেছ তাও আমার অজানা নেই। তুমি আসলে এই জায়গা ছেড়ে নড়তেই চাওনি, কখনো চাওনি। আর কোনোদিন যে চাইবে না তাও আমার খুব ভালো করে জানা আছে। এখান থেকে নড়ার ক্ষমতাই তোমার নেই, তাই না নরমান? নরমান ভয়ে মায়ের দিকে মুখ তুলে তাকাতে পারছে না। ওর খুব ইচ্ছা করছে এখান থেকে ছুটে পালায়, কিন্তু নড়াচড়ার শক্তিটুকুও যেন সে হারিয়ে ফেলেছে। আর পালিয়ে যাবেই বা কোথায়? এই বাড়ির প্রতিটি কোণে মায়ের এই হুলের খোঁচা ওকে বিদ্ধ করবে। এ যেন ইনকাদের সেই ঢাকের মতো, অবিরাম বেজেই চলে। স্নায়ু ছিঁড়ে যেতে চায়, তবু থামার কোনো লক্ষণ নেই। নরমান ভুলে থাকতে চাইল মার উপস্থিতি। জোর করে চোখ রাখল বইতে, কিন্তু কোনো কাজ হলো না। ঢাকের বাজনার মতো মার কণ্ঠ একটানা দ্রিম দ্রিম বেজেই চলল। আমি জানি আজ তুমি কেন অফিসে যাওনি। কারণ তুমি মনে প্রাণে চেয়েছ আজ যেন কেউ মোটেলে না আসে। অফিসে বসতে তোমার ভালো লাগেনি। ঠিক আছে, বিড়বিড় করে বলল নরমান। তোমার কথাই মানলাম। অফিসে যেতে আমার ভালো লাগেনি। এই মোটেল চালাবার কথা ভাবলেই আমার গায়ে জ্বর আসে। আসল কারণ ওটা নয় খোকা। আবার সেই খোকা খোকা খোকা, উফ, পাগল করে ছাড়বে। আসলে তুমি লোকজনের সঙ্গে মিশতে ভয় পাও, তাই না? সেই ছোটবেলা থেকেই তুমি কারোর সাথে মিশতে চাইতে না। বলা উচিত সেই ক্ষমতাই তোমার ছিল না। তুমি শুধু একটা কাজই পেরেছ, চেয়ারে একঠায় বসে গল্পের বই গিলতে। 30টা বছর ধরে তুমি শুধু এই কাজটাই করেছ। সবসময় বইয়ের আড়ালে নিজেকে লুকিয়ে রাখতে চেয়েছ। আমি তো খারাপ কিছু করছি না, বই পড়ে মনের উন্নতি ঘটাচ্ছি। মনের উন্নতি ঘটাচ্ছ? হাহ, হাসালে দেখছি। তুমি আমাকে বোকা বানাতে চাও খোকা। তুমি যে কি ছাইপাশ পড়ো তা বুঝি আমি জানি না, না? এটা ছাইপাশ না মা, এটা ইনকা সভ্যতার ওপর লেখা একটা। রাখো তোমার ইনকা সভ্যতা, দাবড়ে উঠল মহিলা। যত রাজ্যের জঙ্গলিদের নিয়ে আজগুবি খবরে ঠাসা ওসব বই পড়ে হবেটা কি শুনি? শুধু এগুলোই না, লুকিয়ে লুকিয়ে তুমি অনেক নোংরা বইও যে পড়ো তাও আমি জানি। মনস্তত্ত্ব নোংরা না মা। মনস্তত্ত্ব? মা যেন প্রথম শুনল কথাটা। চোখ কপালে তুলে তীব্র ব্যঙ্গ ভরে বলল, হুম, বলে কি এই ছেলে? কি জানো তুমি মনস্তত্ত্ব সম্পর্কে? না, মানে এগুলো পড়লে মনের ভেতর একরকম পরিবর্তন আসে। পরিবর্তন? তোমার পরিবর্তন? খোকা, জীবনেও হবে না। একটা 8 বছরের বাচ্চা ছেলেও বুঝতে পারবে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। তুমি হচ্ছে একটা মা কাতুরে ছেলে, বুঝলে? হোতকা মোটা বুড়ো খোকা। কথার তোড়ে মাথা ঝিমঝিম করছে নরমানের। হৃৎপিণ্ড লাফাচ্ছে ধরাস ধরাস করে। বুক শুকিয়ে কাঠ, মনে হচ্ছে কেঁদে ফেলবে। মাটা চিরকালই এরকম, ভবিষ্যতেও এমন থাকবে। যদি না। যদি না কি? দারুণ চমকে উঠল নরমান। মা কি তার মনের ভেতরটাও দেখতে পায়? তুমি মনে মনে কি ভাবো না ভাবো
সবই আমি বুঝতে পারি নরমান। আবার সেই একঘেয়ে কণ্ঠ শুরু হলো। তুমি নিজেকে যতটা না জানো তার চেয়ে অনেক বেশি আমি তোমাকে চিনি। তুমি ভাবছো আমাকে খুন করে ফেললে কেমন হয়, তাই না? পারবে না। চাইলেই তুমি তা পারবে না, কারণ সেই সাহস তোমার নেই। তোমার সমস্ত শক্তি আমার হাতের মুঠোয়। তুমি আমার হাতের পুতুল মাত্র। আমার উপর নির্ভর করেই তুমি বেঁচে আছো। তাই আমাকে ছেড়ে এক পা নড়ার কথা তুমি স্বপ্নেও ভাবতে পারো না, ঠিক? নরমান কোনো কথা বলল না, নিঃশব্দে উঠে দাঁড়ালো। নিজের ওপর ওর খুব রাগ হচ্ছে। না, এখন রাগ করার সময় নয়। শান্ত হতে হবে তাকে। মা কি বলছে না বলছে সেদিকে নজর দেওয়ার কোনো প্রয়োজন নেই। মা বুড়ো মানুষ, তার মাথার নেই ঠিক। ওর এখন একমাত্র কাজ হবে বেচারিকে বুঝিয়ে সুঝিয়ে কোনো মতে তার ঘরে পাঠানো। কারণ মেজাজ যে হারে চড়ছে, বলা যায় না, হয়তো হাত দুটো নিয়ন্ত্রণ হারিয়ে সোজা এগিয়ে যেতে পারে শুকনো ওই গলাটার দিকে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। কেউ এসেছে মোটেলে। বিরাট হাঁপ ছাড়ল নরমান। মাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে এগুলো হল ঘরের দিকে। তাড়াহুড়ো করে হ্যাঙ্গার থেকে রেনকোটটা নিয়ে পা বাড়ালো বাইরে। 2। মুষলধারে বৃষ্টি পড়ছে তো পড়ছেই, থামার কোনো লক্ষণ নেই। গাড়ির ওয়াইপার চালিয়ে দিয়েছে মেরি অনেক আগেই। বাইরে ঘন অন্ধকার, সিল্কের অস্পষ্ট পর্দার মতো অঝরে ঝরছে বৃষ্টি। হেডলাইটের তীব্র আলো চিরে দিচ্ছে সেই পর্দাটা। রাস্তার দুপাশের গাছগুলো ভিজছে রাস্তার দুপাশের গাছগুলো ভিজছে কাক ভেজা হয়ে। বৃষ্টির ঝুমঝুম শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। আশ্চর্য রকম ভৌতিক ঠেকছে চারপাশ। গাটা কেমন ছমছম করে উঠল মেরির। স্টিয়ারিংয়ের ওপর প্রায় স্থির হয়ে আছে হাত দুটো, আড়ষ্ট। মন খচখচ করে কেন? কোথাও বড় রকমের একটা ভুল হয়ে গেছে, অথচ সে ধরতে পারছে না। এই অনুভূতি মেরিকে অস্বস্তিতে ফেলে দিয়েছে। কিন্তু এখন তো মন খারাপ করে থাকার কথা নয়। তার এখন আনন্দ করার সময়। খারাপ সময়টাকে সে পেছনে ফেলে এসেছে চিরদিনের জন্য। জীবনের দুঃখময় সময় ওর কাছে এখন অতীত। যে মুহূর্তে সে টাকাটা হাতে পেল, মেরির চোখের সামনে সেলুলয়েডের ছবি হয়ে যেন ফুটে উঠল পুরো দৃশ্য। লোরি এজেন্সির অফিসে দাঁড়িয়েছিল মেরি। মিস্টার লোরি আর বুড়ো টমি ক্যাসিডির মধ্যে তখন লেনদেন চলছে। ক্যাসিডি বাড়ি কিনছেন, চুক্তিপত্র সইসাবুদ ইত্যাদি চলছে। টেবিলে $40,000 একতারা নোট পড়েছিল নিতান্ত অবহেলায়। মেরির চোখ দুটো বারবার আটকে যাচ্ছিল সবুজ নোটগুলোর দিকে। সই টইয়ের পালা শেষ হলে উঠে পড়লেন ক্যাসিডি। হেলাফেলার ভঙ্গিতে টাকাগুলো তুলে নিলেন মিস্টার লোরি। বুড়ো বেরিয়ে যেতেই দাঁতগুলো সব বেরিয়ে পড়ল তার। হাসতে হাসতে তিনি বড় একটা ম্যানিলা খামে টাকাগুলো ভরে মুখ আটকে দিলেন গাম দিয়ে। মেরি লক্ষ্য করল খামের মুখ বন্ধ করার সময় উত্তেজনায় তার হাত কাঁপছে। নাও, খামটা ধরো, ব্যস্ত সুরে বললেন মিস্টার লোরি। এটা নিয়ে এক্ষুনি ব্যাংকে চলে যাও। 4টে প্রায় বাজে। তবুও গিলবার্টকে আমার কথা বললে জমা দিতে সমস্যা হবে না। কথা বলতে বলতে থেমে গেলেন তিনি। তীক্ষ্ণ দৃষ্টিতে চাইলেন মেরির দিকে। কি হয়েছে মিস ক্রেন? তোমার শরীর খারাপ নাকি? মিস্টার লোরি খেয়াল করেননি টাকা ভর্তি খামটা হাতে নেওয়ার সময় মেরির শরীর কেমন কেঁপে উঠেছিল। অবশ্য তার খেয়াল করার কথাও নয়। এই $40,000 তার লাভ থাকবে $2,000। সেই খুশিতেই তিনি বাগ। মেরির উত্তর যেন তৈরি হয়েই ছিল। তড়িঘড়ি জবাব দিল, আমার মাথাটা একটু ধরেছে স্যার। আপনার কাছে ছুটি চাইব ভাবছিলাম। এখন তো কোনো কাজ নেই, আর সোমবারের আগে দলিলও তৈরি হবে না।
আপনি যদি $2000 লাভের আশায় হাড়কঞ্জুস লরি এখন মহা উদার। হাসি হাসি মুখ করে বললেন, ঠিক আছে ঠিক আছে, তুমি টাকাটা জমা দিয়েই বাড়ি চলে যেও। আজ আর অফিসে আসতে হবে না। তোমাকে লিফট দেব? না না, ঠিক আছে, লিফট দিতে হবে না, আমি কাজ সেরে একাই বাড়ি ফিরতে পারবো। তাহলে আর দেরি করো না, সোমবার আবার দেখা হবে, কেমন? মেরি মনে মনে হাসল। মিস্টার লরির বদান্যতায় মুগ্ধ হয়েছে এমন একটা ভাব করে মিষ্টি একটু হেসে অফিস থেকে বেরিয়ে পড়ল সে। চিরদিনের জন্য $40,000 সহ। এমন সুযোগ জীবনে বারবার আসে না, আর এমনই একটা সুযোগের অপেক্ষায় দীর্ঘ দিন ধরে স্বপ্ন দেখেছে মেরি ক্রেন। প্রচণ্ড টানাটানির সংসার ছিল মেরিদের। বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরেই বিপর্যয় নেমে এলো ওদের সংসারে। 17 বছর বয়সেই লেখাপড়ার আশা চিরতরে জলাঞ্জলি দিতে হলো ওকে। মা আর ছোট বোনের দায়িত্বসহ পুরো সংসারের বোঝা টেনে নিতে হলো কাঁধে। চেষ্টা চরিত্র করে ছোটোখাটো একটা কাজ জুটিয়ে নিল ও। বোন লীলাকে পড়াশোনা চালিয়ে যেতে বলল। যত কষ্টই হোক, লীলার ক্যারিয়ার সে নষ্ট হতে দেবে না। 22 বছর বয়সে আরেকটা বড় ধাক্কা খেল মেরি। গেল বেল্টারের সঙ্গে ওর প্রেম ছিল, মনে আশাও ছিল এই প্রেম একদিন পরিণত হবে পরিণয়ে। কিন্তু সেই আকাঙ্ক্ষিত দিনটি আর কখনোই ভোর সকালের সোনালি রোদের মতো উদ্ভাসিত হয়ে ওঠেনি ওর জীবনে। গেল আর্মিতে ঢোকার পর ভুলে গেল ওকে। হাওয়াইতে পোস্টিং হয়েছিল গেলের। প্রথম প্রথম চিঠিপত্রে যোগাযোগ রাখত, তারপর হঠাৎ করেই একদিন চিঠি আসা বন্ধ হয়ে গেল। মেরি পরে শুনেছে গেল এখন আরেক মেয়েকে নিয়ে ব্যস্ত। সে দীর্ঘশ্বাস ফেলেছে, কিন্তু হতাশ হয়নি। জীবন যে কঠিন, বড় হতে হলে ওকে যে আরও সংগ্রাম করতে হবে, এটা মেরি এতদিনে খুব ভালো মতো বুঝেছে। এখন আর ভাবাবেগে আচ্ছন্ন হবার মতো সময় নেই। না, মেরি অতীত স্মৃতি রোমন্থন করে গোপনে কাঁদবে না। তাকে শক্ত হতে হবে, আরও কঠোর হতে হবে। মার শরীর ভালো যাচ্ছিল না অনেক আগে থেকেই। বাবা মারা যাবার পরপরই মার মন এবং শরীরে একই সাথে ভাঙ্গন ধরে। রোগ আর শোকে এতটুকু হয়ে গিয়েছিলেন তিনি। বাঁচার সম্ভাবনা ক্ষীণ হয়ে দাঁড়ালো। লীলা মার অবস্থা দেখে আর পড়াশোনা করতে চাইল না। তাছাড়া আপা তাকে এত কষ্ট করে পড়াচ্ছে, পুরো সংসারের ঘানি তাকে একাই টানতে হচ্ছে। এই চিন্তা প্রায় বিব্রত করত কিশোরী লীলাকে। তখন সে সবই স্কুল ফাইনাল পাশ করেছে, কিন্তু মেরি কোনো কথাই শুনল না। বলল, যত কষ্ট হোক লীলাকে সে কলেজে পড়াবেই। বড় বোনের জেদের কাছে হার মানল লীলা। কলেজে ভর্তি হলো। মেরি আগের চাকরিটা ছেড়ে তখন লরি এজেন্সিতে কাজ নিয়েছে। সারা দিন অফিসে থাকে, রাতে বাসায় ফিরে মায়ের সেবা করে। ব্যাস, এই নিয়েই ওদের ছোট্ট ভুবন ছিল। এর বাইরে আর কিছু ভাবার সুযোগ কিংবা সময় কোনোটাই পায়নি সে। কিন্তু একদিন কাউকে কিছু জানান না দিয়ে ঘুমের মধ্যে চোখ বুজলেন মা। তারপর থেকে কেমন জানি ওলটপালট হয়ে গেল সব। লীলা আর কলেজে পড়তে চাইল না। বোনের ওপর বোঝা হয়ে থাকতে আর ভালো লাগছিল না তার। মেরির কোনো আপত্তিই শুনল না অষ্টাদশী লীলা। চাকুরি খুঁজতে লাগলো সে। দুই বোন আলোচনা করে বিক্রি করে দিল নিজেদের বাড়িটা। অবশ্যই লরি এজেন্সি সাহায্য করলো বাড়ি বিক্রিতে। ওদের কাজই তো এই, বাড়ি বিক্রি করে কমিশন খাওয়া। আজ এ পক্ষের, কাল ও পক্ষের। লীলা কিছুদিনের মধ্যে ডাউনটাউনের এক রেকর্ড শপে একটা কাজও জুটিয়ে ফেলল। তারপর দু বোন উঠে এলো ছোট্ট একটা অ্যাপার্টমেন্টে। এখন তোমার বাইরে কিছুদিনের জন্য ঘুরে আসা উচিত।
ছোট বোন বলছিল বড় বোনকে, ছুটি নাও অফিস থেকে। না না, তোমার কোনো আপত্তি শুনছি না। গত 8টা বছর তুমি একাই কলুর বলদের মতো সংসারের জল টেনেছ। এখন তোমার কিছুদিনের জন্য হলেও খোলা হাওয়ায় ঘুরে বেড়ানো দরকার। নিজের চেহারাটা দেখেছো কখনো আয়নায়? সংসারের চিন্তায় চিন্তায় কি করে ফেলেছো শরীরটাকে? মেরি আয়নার সামনে দাঁড়িয়েছিল, ভূত দেখার মতো চমকে উঠেছিল। এ কাকে দেখছে সে? চোখের কোণে কালি পড়েছে, চোখ দুটো ভয়ানক বিষণ্ণ। এই 8 বছরে ওর বয়স যেন আরো 20 বছর বেড়ে গেছে। চেহারা ভেঙে পড়েছে ভীষণভাবে। না, লীলার কথাই ঠিক। কিছুদিনের জন্য তাকে কোথাও থেকে ঘুরে আসতে হবে। খোলা হাওয়ায় কতদিন নিজেকে মেলে ধরেনি মেরি। সূর্যের ঝকমকে আলোর ছোঁয়া কেমন ভুলে গেছে। মনেও নেই শুক্লা দ্বাদশীর চাঁদ কেমন আলো ছড়ায়। ভেসে পড়ল মেরি এস ক্যালিডোনিয়ায়। নীল সাগরের বুক চিরে ছুটে চলল বিশাল আকার জলযান। নীল সাগরের বুক চিরে ছুটে চলল বিশালকায় জলযান। চারদিকে সীমাহীন জলরাশি যেন আকাশের নীলকে ধারণ করে আছে। দূরে উড়ে যায় সিগাল। ফুরফুরে হাওয়া লুটিয়ে পড়ে গায়ে। রাতে মস্ত বড় থালার মতো চাঁদ ওঠে আকাশে। মাখন কোমল সে আলো গায়ে মেখে নেয় মেরি। বড় ভালো লাগে, বুক ভরে শ্বাস নেয় সে। জীবনটাকে আশ্চর্য মধুর মনে হতে থাকে। নিজেকে উচ্ছলা এক কিশোরী ভাবতে ইচ্ছে করে। ওর ভোতা অনুভূতিগুলো আবার প্রাণবন্ত হয়ে উঠতে শুরু করেছে। চোখের কালি দূর হয়েছে কবে, সজীব ত্বক। আগের চেয়েও তম্বি তরুণী লাগছে নিজেকে। ভালোবাসায় ভরাট অন্তর। বুকের মাঝে কি জানি সুর বাজে। তারপর একদিন কি হতে কি হয়ে গেল জানে না মেরি। প্রেমে পড়ে গেল সে স্যামের। স্যাম লুমিস, একহারা সুদর্শন এক যুবক। ভুবন ভুলানো হাসি হাসে। বয়স মেরির চেয়ে একটু বেশিই হবে, কিন্তু প্রেমের ক্ষেত্রে বয়স কোনো কালে বাধা মানেনি, আজকেও মানল না। স্যামের ব্যক্তিত্ব, মন কাড়া হাসি আর প্রাণ চাঞ্চল্য দারুণ মুগ্ধ করল মেরিকে। আর ভালো লাগলো ওর সরলতা। মেরি জানল স্যামের বাড়ি ফেয়ারওয়েল নামে ছোট্ট এক শহরে। ওখানে তার হার্ডওয়্যারের একটা দোকান আছে। ব্যবসাটা শুরু করেছিলেন ওর বাপ। বাবার মৃত্যুর পর একমাত্র সন্তান হিসেবে সে এখন ওটার উত্তরাধিকারী। স্যাম অকপটে স্বীকার করল ব্যবসাটা পৈতৃক সূত্রে পাওয়ার সাথে সাথে আরেকটা জিনিসও তার ঘাড়ে সিন্দাবাদের দৈত্যের মতো চেপে বসেছে। বাবা মারা যাওয়ার পর সে জানতে পেরেছে অনেক টাকার দেনা রেখে গেছেন তিনি। $20,000 দেনা। বাড়িটা মর্টগেজড, ইনভেন্টরি মর্টগেজড, মার ইন্স্যুরেন্স পর্যন্ত। স্যামের সামনে তখন দুটো পথ খোলা ছিল, হয় নিজেকে দেউলিয়া বলে ঘোষণা করা, নয়তো বাপের ঋণ শোধ করে ব্যবসাটাকে আবার চাঙ্গা করে তোলা। ব্যাপারটাকে সে চ্যালেঞ্জ হিসেবে নেয়। সহজে দমে যাবার পাত্র সে নয়। সিদ্ধান্ত নেয় যত কষ্টই হোক বাপের সমস্ত ঋণ শোধ করবে। ব্যবসাটা ভালো, স্যাম পরে বলেছে মেরিকে। এক লাফে আমি সব কিছু সমাধান করতে পারবো না, এটা ঠিক, কিন্তু বছরে $8,000 থেকে 10,000 মতো লাভ থাকবে হিসেব করে দেখেছি। ফার্ম মেশিনারিতে যদি ভালো কাজ দেখাতে পারি তাহলে আরও কিছু টাকা প্রাপ্তির আশা করছি। আমি ইতিমধ্যে $4,000 ঋণ শোধ করেও দিয়েছি। পুরোটা শোধ করতে আরও কয়েক বছর সময় লাগবে। ব্যাস, তারপর ঝাড়া হাত পা। কিন্তু আমি বুঝতে পারছি না, তোমার মাথায় যদি ঋণের এত বোঝা থাকে তাহলে কি করে এই বোঝা মাথায় নিয়ে সমুদ্র যাত্রায় বেরোলে? স্যাম মিষ্টি করে হেসেছে।
একটা প্রতিযোগিতায় জিতেছিলাম আমি। ফার্ম মেশিনারি আউটফিটের প্রতিযোগিতায় প্রথম হয়েছিলাম। ওরাই পুরস্কার হিসেবে সমুদ্র যাত্রার ব্যবস্থা করেছে। প্রতিটি মানুষেরই কোনো না কোনো সময় একটু বিশ্রামের প্রয়োজন, কি বলো? মেঘে মেঘে বেলা হয়েছে মেলা। সেই মেঘে ধরেছে রং, ভালোবাসার রং। দুটি মন এক হয়েছে, দুটি হৃদয়ে দুটি সুর এক হয়ে মিশে একাকার হয়ে গেছে। তারপর একদিন এক সন্ধ্যায় বিদায়ী সূর্যের রক্তিম চুম্বনে মেরির গোলাপি গালের অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে স্যাম গভীর ভালোবাসায় বলেছে, জানো মেরি, আমার না প্রায়ই মনে হয় আমরা বুঝি হানিমুনে চলেছি। মেরি ফিরল ওর দিকে, গাঢ় গলায় বলল, কেন স্যাম, কল্পনায় হানিমুনকে দেখতে হবে কেন? আমরা তো। দীর্ঘশ্বাস ফেলল স্যাম, মাথা নেড়ে বলল, তুমি যা ভাবছ তা এখনই সম্ভব নয় সোনা। পুরোপুরি প্রতিষ্ঠিত হতে আমার এখনও 2-3 বছর লাগবে। আমি পারবো না ততদিন অপেক্ষা করতে। তোমার দেনার কথা আমি ভাবতে চাই না। প্রয়োজন হলে চাকরিটা ছেড়ে দিয়ে দুজনে মিলে তোমার স্টোর চালাবো। তারপর আমি যে জঞ্জালের মধ্যে থাকি তার মধ্যে দুজনে ঘুমাবো, এই তো? হাসার চেষ্টা করলো স্যাম, কিন্তু বিকৃত দেখালো মুখ। তুমি জানো না মেরি, কোন নরকের মধ্যে আমি বাস করি। ওখানে আমার মতো মানুষ থাকতে পারে, কিন্তু তোমার পক্ষে থাকা কিছুতেই সম্ভব নয়। জানো, বেশিরভাগ সময় আমাকে শুধু বরবটি সেদ্ধ খেয়ে থাকতে হয়। মেরি প্রথমে স্যামের কোনো কথাই শুনতে চায়নি, কিন্তু স্যামের ওই এক কথা, তাকে বিয়ে করতে হলে মেরিকে আরও 2-3 বছর অপেক্ষা করতেই হবে। সম্পূর্ণ সচ্ছলতা না আসা পর্যন্ত সে বিয়ে করতে পারবে না, কারণ বিয়ে করার পর বউকে সে কোনো কষ্ট দিতে রাজি নয়। সুতরাং মেরিকে ধৈর্য ধরতেই হবে। তবে খুব বেশি হলে বছর 3 একটু সচ্ছলতার মুখ দেখলেই সে মেরিকে বউ করে নিয়ে আসবে ঘরে। শেষ পর্যন্ত মেরিকে ধৈর্য ধরতেই হলো। এভাবে কেটে গেল 1 বছর। গত গ্রীষ্মে মেরি ফেয়ারওয়েলে এসে নিজের চোখে দেখে গেছে স্যামের অবস্থা। জেনেছে আরও $5,000 ঋণ শোধ করে দিয়েছে তার প্রেমিক। আর মাত্র $11,000 দেনা বাকি। স্যাম গর্ব ভরে বলেছে মেরিকে, ওটাও শোধ হয়ে যাবে 2 বছর কিংবা আরও কম সময়ে। 2 বছর! মেরির বয়স তখন 29 হবে। এই 2 বছর ওর জন্য অনেক সময়, কিন্তু স্যাম ওর কাছে তার চেয়েও অনেক বেশি। এমন বর ওর জীবনে এবেলা ওবেলা আসবে না, জানে মেরি। তাই সে স্যামের কথার উত্তরে কিছু না বলে শুধু মাথা ঝাঁকিয়ে হেসেছে। ঠিক আছে, দরকার হলে আরও 2 বছর সে অপেক্ষা করবে স্যামের জন্য। কাজে লাগলো মেরি আবার লরি এজেন্সিতে। মিস্টার লরিকে দেখে মাঝে মাঝে খুব অবাক লাগে ওর। কেমন পুরনো জিনিস, জমি, এসব কিছু দুমদুম করে বিক্রি করে। সাদা ভাষায় স্রেফ দালালি করে মাসে $2-5,000 দিব্যি কামিয়ে নিচ্ছেন। দুপক্ষ থেকেই লরি দেদারসে টাকা খাচ্ছেন। তার কাছে $11,000 মানে মাত্র 2 মাসের কামাই। আর বেচারা স্যাম ওদিকে রাত দিন খেটেও আগামী 2 বছরের মধ্যে $11,000 ঋণটা শোধ করতে পারবে কিনা সন্দেহ। ভাবতেই মেরির গা জ্বলে ওঠে মিস্টার লরির ওপর। তবে ওর বেশি রাগ ওই টমি ক্যাসিডির ওপর। বুড়ো ভামটা একবার মেরিকে $100 দিয়ে নির্লজ্জভাবে রাত কাটাবার প্রস্তাব দিয়েছিল। মেরির চোখ ফেটে পানি এসেছে, কিন্তু মিস্টার লরি হঠাৎ এসে পড়ায় ব্যাপারটা মিটমাট হয়ে যায় ওখানেই। বুড়ো ক্যাসিডিকে সেই থেকে 2 চোখে দেখতে পারে না মেরি। ভয়ানক বাজে স্বভাবের লোক। কোথায় কে বিপদে পড়েছে তার জিনিস কম দামে কিনে বেশিতে বেচে দেওয়ার কারবার করে বেটা। লোক ঠকানোর ওস্তাদ একটা।
সত্যি বলতে কি, মেরি যখন ওর $40,000 মেরে দিল, ভারী তৃপ্তি বোধ করেছে সে তখন। মনে হয়েছে সেদিনের অপমানের খানিকটা শোধ নেওয়া গেছে। অফিস থেকে বেরিয়ে মেরি ভাবছিল কি চমৎকার খাপে খাপ মিলে গেল সবকিছু। আগামী 2 দিন ব্যাংক বন্ধ থাকবে। মিস্টার লোরি সোমবারের আগে জানতেই পারবেন না তার টাকাটা হাপিস হয়ে গেছে। এ তো গেল একটা দিক। ওদিকে লীলাও আজ বাড়িতে নেই, দোকানের জন্য কেনাকাটা করতে ডালাস গেছে। সোমবারের আগে তারও ফিরে আসার কোনো চান্স নেই। সুতরাং সব দিক থেকেই মেরির পোয়া বারো। বাড়ি ফিরেই মেরি ঝটপট তার সুটকেস গুছিয়ে ফেলল। একটা খালি কোল্ড ক্রিমের কৌটায় ওদের দুজনের জমানো $350 মতো ছিল। লীলার কাজে লাগতে পারে ভেবে ওটা ছুঁয়েও দেখল না সে। একবার ভাবল লীলার জন্য ছোট্ট একটা চিরকুট রেখে যাবে, কিন্তু পরে আর সাহস হলো না। তাছাড়া লীলার দেরিতে হলেও সব কিছু তো জানতেই পারবে। সব কিছু গুছিয়ে বেরোতে বেরোতে 7টা বেজে গেল। ঘণ্টাখানেক গাড়ি চালিয়ে একটা শহরতলিতে পৌঁছল মেরি। রাতের খাবার স্থানীয় এক রেস্তোরাঁয় সেরে নিল সে। গাড়ি পাল্টালো, লজ্জরে একটা সেডান ভাড়া করে আবার যাত্রা শুরু করলো। 200 মাইল উত্তরে যাওয়ার পর এই গাড়িটাও বদলালো। পকেট থেকে হু হু করে বেরিয়ে যাচ্ছে টাকা, কিন্তু উপায় নেই। চিহ্ন মুছতে হলে এইটুকু লোকসান তো দিতেই হবে। সূত্র মোছার এর চেয়ে ভালো কোনো পথ নেই। শেষ গাড়িটাও সে ভাড়া করলো মিসেস স্যাম লুমিস নামে। এই গাড়িটাও সে বেচে দেবে ফেয়ারওয়েল পৌঁছবার পর। ব্যাস, তারপর আর তাকে পায় কে? পুলিশের বাপেরও সাধ্য নেই মিসেস স্যাম লুমিসের ছদ্মবেশে মেরি লুইসকে ধরে। টাকার ব্যাপারটা স্যামের কাছে কীভাবে ব্যাখ্যা করবে তাও ঠিক করে ফেলেছে মেরি। বলবে উত্তরাধিকার সূত্রে পেয়েছে, তবে পুরো $40,000 কথা বলা যাবে না। 15,000 কথা বলবে সে। আর লীলাও একই পরিমাণ অর্থ পেয়ে চাকুরি ছেড়ে ইউরোপ চলে গেছে এমন বললে বিয়েতে লীলাকে ডাকার ঝামেলা থেকেও সে মুক্ত হয়ে যাচ্ছে। কিন্তু স্যাম যদি টাকা নিতে আপত্তি করে, তাও ভেবে রেখেছে মেরি। স্যামকে বিয়ে করে মিসেস লুমিস হয়ে গেলে এই লেখাও চুকে যায়। স্যাম তো আর কোনদিন জানতেও পারবে না সে লরি এজেন্সির টাকা মেরে এই 1000 মাইল দূরে এসেছে তার বউ হতে। হ্যাঁ, মেরি আর দেরি করতে পারবে না। লরি এজেন্সি টাকা দিয়েই সে স্যামের যাবতীয় ঋণ শোধের ব্যবস্থা করবে। তারপর দুজনে মিলে বাঁধবে সুখের ঘর। লীলার জন্য ভাবে না মেরি। লরি এজেন্সি স্যামের ঠিকানা জানে না বলে এদিকে খোঁজ নিতে আসার কোনো অবকাশই নেই। কিন্তু ওরা লীলার কাছে অবশ্যই যাবে। তবে লীলা বুদ্ধিমতী মেয়ে, সে বুঝতে পারবে মেরি কোথায় গেছে। কিন্তু ও নিশ্চয়ই সে কথা বলতে যাবে না। বোনকে ভালোবাসে সে, আর বোনের প্রতি তার তো কৃতজ্ঞ থাকা উচিত। মেরি বিশ্বাস করে লীলা অবুঝ হবে না। যাকগে, সেটা অনেক পরের কথা, ওটা পরেই ভাবা যাবে। এখন তার সামনে একটাই কাজ, সোজা ফেয়ারওয়েল যাওয়া। কিন্তু 18 ঘন্টা এক নাগাড়ে গাড়ি চালিয়ে ভয়ানক ক্লান্ত হয়ে পড়েছে সে। এতক্ষণে বুঝতে পেরেছে কি ভুলটা করেছে। আসলে পথই গুলিয়ে ফেলেছে। গত গ্রীষ্মে দিনের বেলা ফেয়ারওয়েল গিয়েছিল মেরি। রাস্তার ধারে তখন এত ঘন গাছপালা ছিল না। মাত্র 1 বছরে নিশ্চয়ই এত বড় বড় গাছ গজে উঠতে পারে না, সন্দেহ নেই। প্রচণ্ড ক্লান্তিতে বুঝতে পারেনি সে কখন ভুল রাস্তায় ঢুকে পড়েছে। নিজের ওপর ভয়ানক রাগ হলো মেরির। এই বৃষ্টির মধ্যে বিধ্বস্ত শরীর নিয়ে এখনও কোথায় যায়? একটু বিশ্রাম না নিলে আর কিছুতেই চলছে না। বসে থাকতে থাকতে সমস্ত শরীরে খিল ধরে গেছে। রিয়ারভিউ মিররে তাকালো মেরি। ক্লান্তির ছাপ স্পষ্ট ফুটে আছে মুখে।
স্যাম এই মুখ দেখে নির্ঘাত বুঝতে পারবে কোনো অঘটন ঘটিয়ে এসেছে মেরি। সে হয়তো কোনো খারাপ সন্দেহ করে বসতে পারে। না, সেটা ঠিক হবে না। স্যামকে সন্দেহ করার কোনো সুযোগ দেবে না মেরি। বরং কোথাও একটু বিশ্রাম নিয়ে ফিটফাট হয়ে দেখা করবে প্রেমিকের সঙ্গে। কিন্তু মুশকিল হচ্ছে, রাস্তা তো গুলিয়ে গেল। এখন সে যায় কোথায়? কিছুটা পিছিয়ে গিয়ে যে বাঁকে পথ ভুল করেছিল সেখানে গিয়ে অন্য রাস্তা ধরবে নাকি এখানেই হোটেল জাতীয় কিছু একটা খুঁজে বের করবে, ভেবে পেল না মেরি। হঠাৎই সাইনবোর্ডটা চোখে পড়ল ওর। মোটেল খালি। যদিও সাইনবোর্ডের আলো জ্বলছে না, সম্ভবত ভুলে গেছে, ভাবল মেরি। কিন্তু হেডলাইটের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে পুরো মোটেল অন্ধকার। ওটার পেছনে ছোট্ট টিলার ওপর একটা বাড়ি। বাড়ির সামনের জানালায় আলো দেখা যাচ্ছে। সম্ভবত বাড়ির মালিক ওখানেই থাকে। গাড়ি নিয়ে সামনে বাড়ল মেরি। হঠাৎ টের পেল গাড়ির টায়ার একটা তারের সঙ্গে বেঁধে গেছে। বাড়ির ভেতরে দূরে কোথাও কলিং বেলের শব্দ হতে লাগলো। মেরি বুঝল ভুল করে সে ইলেকট্রিক সিগন্যাল কেবল ছুঁয়ে দিয়েছে। ইগনিশন সুইচ অফ করে দিল ও। অপেক্ষা করতে লাগলো। বৃষ্টির একটানা ঝুপঝুপ আর হাওয়ার সনসন ছাড়া আর কোথাও কোনো শব্দ নেই। চুপচাপ বসে থাকতে থাকতে আনমনা হয়ে গেল মেরি। মনে পড়ছে আরেকটি বৃষ্টি ভেজা রাতের কথা। সেই রাতে ওর মাকে কবর দিতে গিয়েছিল ওরা। দারুণ অন্ধকার ছিল চারদিক। শুধু হাওয়ার ক্রুদ্ধ গর্জন আর ঝমঝমে বৃষ্টি। ভয়ঙ্কর অপার্থিব মনে হচ্ছিল সবকিছু। হঠাৎই ছায়াটা চোখে পড়ল মেরির। ভাবনার সুতো ছিঁড়ে গেল। ভয়ানক চমকে উঠল। দীর্ঘদেহী একটা ছায়ামূর্তি ধীর গতিতে এগিয়ে আসছে ওর দিকে। গা শিরশির করে উঠল মেরির। ছায়ামূর্তি এগিয়ে আসছে, এগিয়ে আসছে। এবার হাত রাখলো গাড়ির দরজায়। হা হয়ে গেল মেরির মুখ, চোখ বিস্ফারিত। প্রচণ্ড চিৎকার করতে যাচ্ছে। 3। কি চাইছেন? রাত কাটানোর মতো জায়গা। নরম দ্বিধাগ্রস্ত কণ্ঠটা শোনার সঙ্গে সঙ্গে নিজেকে সামলালো মেরি। না, গলার স্বরে তো ভয়ানক কিছু মনে হচ্ছে না। সুতরাং একে বিশ্বাস করা যেতে পারে। সে মাথা ঝাঁকালো। দরজা খুলে নেমে এলো গাড়ি থেকে। লোকটাকে পথ দেখিয়ে নিয়ে চলল। হাঁটতে গিয়ে পায়ের রগে টান ধরল মেরির। একঠায় বসে থাকতে থাকতে খিঁচ ধরে গেছে ও দুটোতে। লোকটা দরজা খুলল। পার্টিশন করা ছোট একটা রুমে ঢুকে সুইচ টিপে আলো জ্বালল। বলল, দুঃখিত, কিছু মনে করবেন না। আপনি নিশ্চয়ই অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছিলেন। আসলে আমার মার শরীর খুব খারাপ তো, তাই আসতে দেরি হয়ে গেল। অফিস ঘরটা চাকচিক্য না থাকলেও বেশ উষ্ণ এবং আরামদায়ক মনে হলো মেরির। এতক্ষণ ঠান্ডার মধ্যে থাকার পর এই উষ্ণতাটুকু বেশ লাগলো। সে কৃতজ্ঞ দৃষ্টিতে মোটা লোকটার দিকে তাকিয়ে হাসল। লোকটা কাউন্টারের ওপর রাখা লেজার বইটা খুলল। আমাদের সিঙ্গল রুমগুলোর ভাড়া $7 করে। আপনি কি আগে ঘরটা একবার দেখবেন? না না, তার দরকার হবে না। মেরি তাড়াতাড়ি ওর পার্স খুলে একটা $5 আর দুটো $1 নোট বের করে কাউন্টারের ওপর রাখল। কলম আর রেজিস্ট্রি খাতাটা ওর দিকে ঠেলে দিল লোকটা। এক মুহূর্ত ইতস্তত করল মেরি। তারপর লিখল, জেন উইলসন। পাশের ঠিকানা স্যান অ্যান্টোনিও, টেক্সাস। গাড়ির টেক্সাস প্লেটের নম্বরটা বদলাতে পারেনি ও। বাধ্য হয়ে
টেক্সাসের নাম লিখতে হয়েছে। আমি আপনার ব্যাগগুলো নিচ্ছি, বলল লোকটা। কাউন্টার থেকে বেরিয়ে ব্যাগ হাতে নিয়ে সামনে বাড়ল। মেরি তার পিছু পিছু এগোলো। টাকাগুলো এখনো বড় এনভেলপটায় রাবার ব্যান্ডে বাঁধা অবস্থায় গ্লাভ কম্পার্টমেন্টে পড়ে আছে। অবশ্য মেরি গাড়ির দরজা বন্ধ করেই এসেছে। আশা করা যায় কোনো অনুপ্রবেশকারী ওর গাড়ির ব্যাপারে অনাবশ্যক কৌতূহল দেখাবে না। ব্যাগ হাতে নিয়ে লোকটা অফিস রুমের পাশের ঘরটায় ঢুকলো। ঘরটা ছোট, কিন্তু মেরির তাতে কিচ্ছু অসুবিধা নেই। এই প্রবল বর্ষায় যে মাথা গোজার একটা ঠাঁই পাওয়া গেছে তাই যথেষ্ট। খুবই খারাপ আবহাওয়া, বলল লোকটা। আপনি বোধহয় অনেকক্ষণ ধরে গাড়ি চালিয়েছেন। মেরি ভেতরে ঢুকতে ঢুকতে বলল, হ্যাঁ, সারাদিন। হাত বাড়িয়ে বাতি জ্বালল লোকটা। ঘরটা ছোট হলেও সুন্দর, বেশ সাজানো গোছানো। বাথরুমের শাওয়ারের দিকে চোখ পড়তেই মন আইটেই শুরু করলো গোসলের জন্য। পছন্দ হয়েছে? জানতে চাইল লোকটা। মাথা ঝাঁকিয়ে সায় দিল মেরি। হঠাৎ পেটে মোচড় পড়তেই খাওয়ার কথা মনে পড়ল। বলল, আচ্ছা, ধারে কাছে খাওয়া দাওয়া করার জন্য কোনো ব্যবস্থা আছে? ধারে কাছে বলতে মাইল 3 দূরে হ্যামবার্গারের একটা দোকান ছিল বটে, কিন্তু নতুন হাইওয়েটা চালু হওয়ার পর থেকে ওটা বন্ধ। না, খেতে হলে আপনার ফেয়ারওয়েল যাওয়া ছাড়া উপায় নেই। কত দূর ওটা? 17-18 মাইলের মতো হবে, কিন্তু আপনার তো ওই দিক দিয়ে ফেয়ারওয়েলের দিকে চলে যাওয়ারই কথা। আসলে আমি পথ হারিয়ে ফেলেছি। লোকটা দীর্ঘশ্বাস ফেলল। উম, বুঝেছি, ট্রাফিক নেই বলেই এই অবস্থা। মেরি অন্যমনস্কভাবে হাসল। লোকটা দোরগোড়ায় দাঁড়িয়ে ঠোঁট কামড়ে কি যেন ভাবছে। মেরি তার দিকে তাকাতেই সে খুক খুক করে কেশে বলল, "আহ, মিস, আমি ভাবছিলাম এই বৃষ্টির মধ্যে আপনি আবার ফেয়ারওয়েল যাবেন?" মেরি তার দিকে তাকাতেই সে খুক খুক কেশে বলল, "আহ, মিস, আমি ভাবছিলাম এই বৃষ্টির মধ্যে আপনি আবার ফেয়ারওয়েলে যাবেন আসবেন। তার চেয়ে যদি কিছু মনে না করেন আমার সঙ্গে ডিনারটা করে নিতে পারেন। আমি তো বাড়িতেই খাই। তাছাড়া আমি এক্ষুনি খেতে যাচ্ছিলাম।" "উম, না না, তা কী করে হয়?" "কেন মিস, অসুবিধা কিসের? মা এখন ঘুমাচ্ছেন, তাকে আমরা বিরক্তও করব না। সামান্য কাটলেট আর কফিতে যদি আপনার চলে।" "না, মানে..." "আর মানে মানে করবেন না তো। আমি গিয়ে এখনই খাবার রেডি করছি। আপনিও এই ফাঁকে তৈরি হয়ে নিন।" "আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার নরমান, নরমান বেটস।" বেরুতে গিয়ে দরজার চৌকাঠে বাড়ি খেল নরমান। ঘুরে দাঁড়িয়ে বলল, আপনার জন্য ফ্ল্যাশ লাইটটা রেখে গেলাম, কাজে লাগতে পারে। তাড়াহুড়ো করে বেরিয়ে গেল সে। মেরি মনে মনে হাসল নরমান বেটসের লাল হয়ে যাওয়া মুখ দেখে, যেন প্রচণ্ড লজ্জা পেয়েছে। নরমান দরজা বন্ধ করে চলে যাওয়ার পর ব্যাগ খুলে সে প্রিন্টেড একটা জামা বের করলো। জামাটা দেয়ালে ঝুলিয়ে রেখে বাথরুমে ঢুকলো। হাত মুখ ধুয়ে পোশাক পরে তৈরি হয়ে নিল। খেয়ে এসে গোসল করে ফ্রেশ হয়ে চমৎকার একটা ঘুম দেবে ঠিক করলো মেরি। আয়নায় নিজেকে আরেকবার দেখে নরমান বেটসের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। 15 মিনিট পর। মেরি দরজা ধাক্কাচ্ছে, কিন্তু কোনো সাড়া শব্দ পাচ্ছে না। বৈঠকখানার খোলা জানালায় একটা বাতি জ্বলছে, কিন্তু ওপর তলায় উজ্জ্বল আলোর প্রতিফলন দেখতে পেল মেরি। লোকটা বলেছিল তার মা অসুস্থ, উনি বোধহয় দোতলায় থাকেন, ভাবল সে। মেরি কয়েক সেকেন্ড বিরতি দিয়ে আবারও দরজায় ধাক্কা দিতে লাগলো। কোনো উত্তর নেই। কি মুশকিল, নক করার শব্দ কেউ তো শুনতে পাচ্ছে নাকি? বিরক্ত হয়ে বৈঠকখানার জানালা দিয়ে উকি দিল মেরি। সঙ্গে সঙ্গে স্থির হয়ে গেল।
বিংশ শতাব্দীর এই শেষ ভাগেও পৃথিবীতে এমন জায়গা থাকতে পারে কল্পনাও করেনি সে। একটা বাড়ি, সে যত পুরনোই হোক না কেন, তার মধ্যে কিছু না কিছুতে আধুনিকতার ছোঁয়া থাকেই। কিন্তু এই ঘরের আসবাবপত্রের কোথাও সেই ছোঁয়া নেই। ফুল, লতাপাতা আঁকা ওয়ালপেপার, কালো ভারী মেহগনি কাঠের আসবাবপত্র, লাল টকটকে কার্পেট, উঁচু পিঠওয়ালা গদি চেয়ার, চারকোনা ফায়ারপ্লেস, সবই যেন ঊনবিংশ শতাব্দীর দোরগোড়া থেকে উঠে এসেছে। টেলিভিশন চোখে পড়ল না মেরির, কিন্তু টেবিলের ওপর খুব পুরনো একটা গ্রামোফোন দেখতে পেল সে। একটা গুঞ্জন ধ্বনি শুনতে পাচ্ছিল সে অনেকক্ষণ ধরে। গ্রামোফোনটা দেখে ভাবলো শব্দটা ওখান থেকেই আসছে, কিন্তু একটু খেয়াল করতেই বুঝলো শব্দের উৎস গ্রামোফোন নয়, ওপরের ওই আলোকিত রুম। ফ্ল্যাশলাইট দিয়ে এবার দরজায় আঘাত করতে লাগলো মেরি। দুম দুম শব্দ হতে লাগলো। হঠাৎ পায়ের আওয়াজ শুনতে পেল সে, এদিকেই আসছে। এক মুহূর্ত পর নরমান বেটসকে দেখতে পেল মেরি, সিঁড়ি বেয়ে নামছে। দরজা খুলল নরমান, ইশারা করলো ওকে ভেতরে আসতে। আমি খুবই দুঃখিত, বলল সে। আপনি নিশ্চয়ই অনেকক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছেন। আসলে মাকে শোয়াতে গিয়েই দেরি হলো। মাঝে মাঝে উনি এমন ঝামেলা করেন যে। আপনার মা যখন অসুস্থ তখন তাকে এভাবে ডিস্টার্ব করা। লজ্জায় পড়ল মেরি। না না, ঠিক আছে, বলে উঠল নরমান। কোনো ডিস্টার্ব হবে না। উনি বোধহয় ঘুমিয়ে পড়েছেন, আর ঘুমালে উনি কামানের শব্দও জাগেন না। ঘাড় ঘুরিয়ে সিঁড়ির দিকে তাকালো সে। গলার স্বর নেমে এলো নিচে। শারীরিকভাবে অসুস্থ বলতে যা বোঝায় আমার মা ঠিক তা নন, তবে মাঝে মাঝে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। যাকগে, এখন চলুন খেতে বসা যাক। রান্নাঘরে ঢুকলো ওরা। নরমান বিড়বিড় করে বলল, এখানে বসে খেতে আশা করি আপনার খুব বেশি অসুবিধা হবে না। সব কিছু রেডিই আছে, বসে পড়ুন, আমি কফি দিচ্ছি। বড় বড় আলমারি দাঁড় করানো রান্নাঘরের চারপাশে। এক কোণায় বড় একটা কাঠের স্টোভ, গরম রেখেছে ঘরটাকে। লম্বা কাঠের টেবিলে সসেজ, চিজ আর বাড়িতে তৈরি আচার সাজানো। অন্তত শহরতলির নোংরা ভেজা ক্যাফেগুলোর চেয়ে তো ভালো, ভাবল মেরি। নরমান খাবারের প্লেট এগিয়ে দিল ওর দিকে। নিন, শুরু করুন। এত খিদে পেয়েছিল যে গোগ্রাসে খেতে খেতে মেরি লক্ষ্যই করল না নরমান প্রায় কিছুই খাচ্ছে না। খাওয়া শেষে তার প্লেটের দিকে তাকিয়ে লজ্জা পেল ও। সে কি, আপনি দেখে কিছুই খাননি? না, মানে আমার তেমন খিদে পায়নি। মেরির কাপে কফি ঢালল নরমান। মাকে নিয়ে বড় চিন্তায় আছে। তার কণ্ঠ আবার নিচু হয়ে এলো। দোষটা আমারই, আমি তার ঠিকমতো যত্ন নিতে পারছি না। আপনারা দুজনে কি শুধু এখানে থাকেন? হ্যাঁ। তাহলে তো আপনার বেশ কষ্ট হয়। তা কিছুটা হয়, অবশ্য এ নিয়ে আমার কোনো অভিযোগ নেই। রিমলেস চশমাটা নাকের উপর ঠিকমতো বসালো নরমান। ছোটবেলায় আমার বাবা আমাদের ছেড়ে চলে যান, তারপর থেকে মাই আমার সব। আমি বড় হওয়ার পর মা বাড়িটাকে মর্টগেজ রাখেন, ফার্মটা বিক্রি করে দেন, তারপর এই মোটেলটা কেনেন। আমাদের ব্যবসা ভালোই চলছিল, কিন্তু নতুন হাইওয়েটা হওয়ার পর থেকে সব কেমন ওলটপালট হয়ে গেল। তারপর থেকেই মার মাথার গোলমাল দেখা দেয়। এখন মার সমস্ত দায়িত্ব আমাকেই বইতে হচ্ছে। তবে মাঝে মাঝে ব্যাপার কেমন কঠিন হয়ে পড়ে যে। আপনাদের আত্মীয়স্বজন কেউ নেই? না। আপনি বিয়ে করেননি? নরমানের মুখ লাল হয়ে গেল। চোখ নামিয়ে এক দৃষ্টিতে লাল সাদা চেকের টেবিল ক্লথটার দিকে তাকিয়ে থাকলো।
ঠোঁট কামড়ালো মেরি। দুঃখিত মিস্টার নরমান, আমি ভুল করে আপনাকে আঘাত দিয়ে ফেলেছি। না না, ঠিক আছে। ম্লান শোনালো নরমানের গলা। আমি এখনো বিয়ে করিনি। মা আসলে এসব ব্যাপার একদম পাত্তা দিতে চান না। আ আমি এর আগে এভাবে কোনো মহিলার সঙ্গে এক টেবিলে বসিনি পর্যন্ত। সে কি? আপনি খুব অবাক হচ্ছেন, তাই না? অবাক হবারই কথা। আমার ধারণা ছিল আমাকে ছাড়া মা থাকতেই পারবেন না। কিন্তু এখন দেখছি আমিই মাকে ছাড়া একদণ্ড টিকে থাকতে পারি না। মেরি কফি শেষ করে পার্স খুলে সিগারেট বের করলো। প্যাকেটটা এগিয়ে দিল নরমানের দিকে। ধন্যবাদ, আমি সিগারেট খাই না। আমি খেলে আপনার অসুবিধা হবে? অবশ্যই না। একটু ইতস্তত করে সে বলল, আপনাকে একটা ড্রিঙ্ক খাওয়াতে পারলে ভালো লাগতো, কিন্তু মা আবার এসব একদম পছন্দ করেন না। মেরি চেয়ারে হেলান দিল। সিগারেট ফুঁকতে ফুঁকতে ভাবল, জীবন কি আশ্চর্যের। 1 ঘন্টা আগেও সে কেমন নিঃসঙ্গ ছিল, ভয় আর আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছিল। কিন্তু এখন পেটে খাবার যাওয়ার পর, নিশ্চিন্ত একটা আশ্রয় পাওয়ার পর সব কিছু কত পরিবর্তিত লাগছে। বেচারি নরমানের জন্য ওর একটু খারাপই লাগছে। এই বেচারা ওর চেয়েও কত নিঃসঙ্গ আর দুঃখী। তার তুলনায় মেরি তো স্বর্গে আছে। আপনি সিগারেট খান না, মদ আপনার জন্য নিষেধ, মেয়েদের সঙ্গেও মিশতে পারেন না। তাহলে আপনি করেন কি? শুধুই মোটেল চালানো আর আপনার মাকে দেখাশোনা? মেরির ঠাট্টা বুঝতে পারল না নরমান। প্রতিবাদ করে বলল, তা কেন হবে? আমি পড়ি তো, প্রচুর বই পড়ি। তাছাড়াও আমার অন্যান্য শখও আছে। দেয়ালের একটা তাকের দিকে ইঙ্গিত করল সে। মেরি তাকালো ওদিকে। স্টাফ করা একটা মরা কাঠবিড়ালি ওদের দিকে পিট পিট করে চেয়ে আছে। শিকার করেন? না, তা নয়, তবে মরা জন্তু স্টাফ করে রাখার শখ আছে আমার। আমার বন্ধু জর্জ ওই কাঠবিড়ালিকে আমাকে দিয়েছিল স্টাফ করার জন্য। ও ওটাকে মেরেছিল। মা আমাকে বন্দুক ধরতে দেন না। মিস্টার নরমান, কিছু মনে করবেন না। এরকমভাবে আপনার আর কতদিন চলবে? আপনি একজন প্রাপ্তবয়স্ক মানুষ। সারা জীবন নিশ্চয়ই বাচ্চাদের মতো আচরণ করলে চলবে না। আমি বুঝি। আমি আমার বর্তমান অবস্থান সম্পর্কে যথেষ্ট সচেতন। শুনলেনই তো, আমি অনেক বই পড়েছি। মনোবিজ্ঞানীরা এই অবস্থাকে কীভাবে ব্যাখ্যা করেন তাও আমি জানি। কিন্তু আমার করার কিছু নেই। মার প্রতি আমার একটা দায়িত্ব আছে। দায়িত্বটা আপনি অন্যভাবেও পালন করতে পারেন। তাকে কোনো মানসিক হাসপাতালে ভর্তি করে। আমার মা পাগল নন। হঠাৎ বিস্ফোরিত হলো নরমান। লাফিয়ে উঠল। হাতের ধাক্কায় একটা কাপ ছিটকে পড়ল মেঝেতে। ভেঙে চৌচির হয়ে গেল। মেরি হাঁ করে তাকিয়ে থাকলো নরমানের দিকে। আমার মা পাগল নন। কথাটা আবার বলল সে। লোকে যে যাই বলুক, কিন্তু আমি জানি তিনি পাগল নন। পাগলা গারদে ডাক্তাররা সুযোগ পেলেই তাকে গারদে ঢোকাবে, এও আমি জানি। কিন্তু তারা জানে না আমার মা আমার জন্য কি প্রচণ্ড ত্যাগ স্বীকার করেছেন। যখন ছোট ছিলাম, আমাকে দেখার কেউ ছিল না, তখন এই মাই আমাকে কোলে পিঠে মানুষ করেছেন। তার মাথায় যে সামান্য গণ্ডগোল, এর জন্য আমিই দায়ী। হ্যাঁ হ্যাঁ, আমার জন্যই আজ তার এ অবস্থা। উনি যখন আমার কাছে এলেন, বললেন আবার বিয়ে করবেন, তখন আমিই তাকে বিয়ে করতে নিষেধ করেছিলাম। নিষেধ করার আমি কে? কিন্তু ঈর্ষায় বলুন, হিংসায় বলুন, আমি তার পথে বাধা হয়ে দাঁড়াই। আমি কি করেছি, কি বলেছি তা যদি পাগলা গারদের ডাক্তাররা জানতো, তাহলে অনেক আগেই আমাকে লকআপে পুরত। আমার কারণেই মার মাথাটা খারাপ হলো।
কিন্তু আপনি আমার মাকে পাগলা গারদে রাখতে বলার কে? আমরা সবাই কোনো না কোনো সময় পাগলের মতো আচরণ করি। কিন্তু তাই বলে সবাই তো আর পাগল হয়ে যায় না। নরমান থামল। বড় বড় শ্বাস নিতে লাগলো। লাল টকটকে হয়ে উঠেছে ওর মুখ, কাঁপছে ঠোঁট দুটো। মেরি দাঁড়িয়ে গেল। আ আমি দুঃখিত, নরম গলায় বলল ও। সত্যিই দুঃখিত। আমাকে মাফ করবেন। ওভাবে বলাটা আমার মোটেও ঠিক হয়নি। ঠিক আছে। আসলে একা থাকি তো, হঠাৎ আবেগের চোটে কথাগুলো বেরিয়ে গেল ভেতর থেকে। আপনি যেন আবার কিছু মনে করবেন না। নরমানের মুখের রং আবার দ্রুত ফিরে আসতে শুরু করেছে। মেরি পার্স হাতে নিল। আমাকে এখন যেতে হবে। অনেক রাত হয়ে গেল। রাগ করে চলে যাচ্ছেন না তো? না না, তা নয়। আসলে ভীষণ ক্লান্ত আমি। আপনার সঙ্গে দুদণ্ড কথা বললে ভালো লাগতো আমার। বেসমেন্টে আমার একটা ওয়ার্কশপ আছে। আপনাকে দেখাবো ভেবেছিলাম। কিন্তু আমার এখন সত্যি বিশ্রামের দরকার। ঠিক আছে, তাহলে চলুন। আপনাকে এগিয়ে দেই। অফিস বন্ধ করতে হবে। মনে হয় না আজ আর কোনো কাস্টমার আসবে। ফ্ল্যাশ লাইট জ্বেলে পথ দেখিয়ে নিয়ে চলল নরমান মেরিকে। বৃষ্টি থেমে গেছে, কিন্তু আকাশ এখনো তারাহীন অন্ধকার। মেরি বিল্ডিংয়ের পাশ ঘোরার সময় পেছনে ফিরে চাইল। ওপরতলায় এখনো আলো জ্বলছে। মহিলা এখনো জেগে। দরজা খুলে ভেতরে ঢুকল মেরি। গুড নাইট, বলল নরমান। আশা করি ভালো ঘুম হবে আপনার। ধন্যবাদ, বলল মেরি। কি যেন বলার জন্য মুখ খুলল নরমান, কিন্তু কিছু না বলেই ঘুরে দাঁড়ালো। এই নিয়ে তৃতীয়বারের মতো তার মুখ লাল হয়ে উঠতে দেখল মেরি। দরজা বন্ধ করল মেরি। পায়ের আওয়াজ শুনে বুঝল নরমান তার অফিসে ঢুকেছে। কিন্তু ওদিকে আর মনোযোগ দেওয়ার প্রয়োজন বোধ করল না সে। ব্যাগ খুলে দ্রুত পাজামা, পিপার, কোল্ড ক্রিম, টুথব্রাশ আর টুথপেস্ট বের করলো। বড় সুটকেসটাও খুলল। স্যামের সঙ্গে দেখা করার সময় কোন পোশাকটা পরবে সেটা বাছাই করছে মেরি। আগে থেকে বের না করে রাখলে কাল সকালে তাড়াহুড়োর সময় গোলমাল হয়ে যাবে। তাছাড়া পোশাকে ভাঁজও থেকে যাবে। পছন্দের পোশাক খুঁজতে গিয়ে অন্যমনস্ক হয়ে পড়ল ও। আচ্ছা, নরমান হঠাৎ অত চটে গেল কেন? আর কেন বলল আমরা সবাই কোনো না কোনো সময় পাগলের মতো আচরণ করি? মেরি হঠাৎ উপলব্ধি করল নরমান আসলে ঠিকই বলেছে। আমরা সত্যি সবাই কোনো না কোনো সময় পাগল হয়ে যাই, পাগলামি শুরু করি। গতকাল বিকেলে সেও এই পাগলামি করেছে যখন ডেস্কের উপর টাকাটা দেখেছিল। আর পাগল না হলে কি করে ভাবলো অতগুলো টাকা নিয়ে সে পালিয়ে থাকতে পারবে? পুরো ব্যাপারটাই কি একটা পাগলামি নয়? সে হয়তো পুলিশের চোখে ফাঁকি দিতে পারবে, কিন্তু স্যাম তো ওকে প্রশ্ন বানে জর্জরিত করে তুলবে। জানতে চাইবে কে সে আত্মীয় যে তাকে এতগুলো টাকা দিয়েছে, সে কোথায় থাকে, তার কথা মেরি আগে কেন তাকে কখনো বলেনি। সে এতগুলো টাকা নগদ নিয়ে এলো কোন সাহসে? এত তাড়াতাড়ি চাকরি ছেড়ে দিল মেরি। মিস্টার লরি কোনো আপত্তি তোলেননি? তারপর লীলার ব্যাপারটা তো রয়েই গেল। হয়তো পুলিশকে সে কিছুই বলবে না, কিন্তু ভেতরে ভেতরে সে মেরিকে ছোট ভাববে। তাছাড়া আজ হোক কাল হোক স্যাম অবশ্যই লীলার সঙ্গে দেখা করতে চাইবে, অথবা তাকে এখানে আসার জন্য দাওয়াত দেবে। তখন তো সব জানাজানি হয়ে যাবে। তখন কি হবে? এ তো গেল একটা দিক। তারপর তার গাড়িতে টেক্সাসের নম্বর প্লেট দেয়া। সে কেন টেক্সাসে যেতে চায় না এটা স্যাম জানতে চাইলে কি জবাব দেবে মেরি? না,
পুরো ব্যাপারটাই দিচ্ছি একটা পাগলামি হয়ে গেল, ভাবল মেরি। এখন আর ফেরার পথ নেই। সত্যি নেই? সাপোজ সে আজ রাতে চমৎকার একটা ঘুম দিল। কাল রোববার, কাল সকাল ৯টায় যদি সে এখান থেকে যাত্রা করে, তাহলে সোমবার সকাল নাগাদ শহরে পৌঁছতে পারবে। তখনও লীলা এসে পৌঁছবে না, ব্যাংকও থাকবে বন্ধ। তারপর ব্যাংক খুললে টাকাটা জমা দিয়ে দিব্যি অফিসে হাজিরা দিতে পারবে সে। এতে অবশ্য সে মরার মতো হয়ে পড়বে, কিন্তু নিজেকে বাঁচাতে চাইলে এছাড়া আর কোনো পথ নেই। কেউ ব্যাপারটা টেরই পাবে না। কিন্তু গাড়িটার কি হবে, সেটারও ব্যাখ্যা মনে মনে ঠিক করে ফেলল মেরি। লীলাকে বলবে সে স্যামকে সারপ্রাইজ ভিজিট দিতে যাচ্ছিল ফেয়ারওয়েল, কিন্তু পথে গাড়িটা নষ্ট হয়ে যায়। মেকানিক বলে নতুন ইঞ্জিন ছাড়া ওটাকে চালানো যাবে না, তাই সে ওটাকে ফেলে এই পুরনো গাড়িটাকে নিয়ে এসেছে। হ্যাঁ, এটা বললে লীলা বিশ্বাস করতে পারে। অবশ্য সে যদি ফিরে যায় তাহলে তার $700 গচ্চা যাবে, কিন্তু মান সম্মান এবং ভবিষ্যতের চেয়ে $700 মূল্য বেশি না। উঠে দাঁড়ালো মেরি। মনস্থির করে ফেলেছে সে টাকাটা ফেরত নিয়ে যাবে। নিজেকে খুব হালকা লাগলো ওর, যেন বড় একটা পাপের বোঝা থেকে রেহাই পেয়েছে। যাক বাবা, এখন সবার আগে দরকার চমৎকার একটা গোসল। গুনগুন করতে করতে বাথরুমে ঢুকলো মেরি। জুতো জোড়া ছুঁড়ে মারল, খুলল মোজা, হাত দুটো মাথার ওপর উঠিয়ে জামাটাও খুলে ফেলল, ছুঁড়ে ফেললো বিছানার ওপর। মেঝেতে গিয়ে পড়ল ওটা। কেয়ার করলো না সে। তারপর হাত দিল অন্তর্বাসে। দরজার সঙ্গে লাগানো আয়নার সামনে এক মুহূর্তের জন্য দাঁড়ালো মেরি। ওর চেহারায় 27 বছরের ছাপ পড়লেও দুধের মতো ধবধবে শরীরটা 21-এর এক পাও বেশি নয়। এই শরীর নিয়ে স্যামের জন্য আরও 2 বছর দিব্যি অপেক্ষা করতে পারবে সে। হাসল মেরি। আয়নায় নিজের প্রতিমূর্তিকে চুমু খেলো। তারপর গিয়ে দাঁড়ালো শাওয়ারের নিচে, খুলে দিল শাওয়ার। উষ্ণ পানির ধারায় রোমাঞ্চিত হয়ে উঠল মেরির শরীর। ঠান্ডা পানির কলটা ছেড়ে দিল, তারপর একসঙ্গে 2 কলই পুরো খুলে দিল। পানি পড়ার প্রচণ্ড শব্দ হতে লাগলো। ঘরটা ভরে উঠল বাষ্পে। শব্দ এবং বাষ্পের কারণে মেরি টের পেল না বাথরুমের দরজা খুলে গেছে। পায়ের শব্দ সে শুনতেই পেল না। শাওয়ারের পর্দা ফাঁক হয়ে গেল। বাষ্পের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করল একটা মুখ। মেরি এই সময় দেখতে পেল তাকে। মুখটা পর্দার ফাঁক দিয়ে তার দিকে তাকিয়ে আছে, যেন শূন্যে ভেসে আছে একটা মুখোশ। চুলগুলো স্কার্ফ দিয়ে বাঁধা, চকচকে কাচের মতো চোখ দুটো ভয়ঙ্কর দৃষ্টিতে চেয়ে আছে। সারা মুখে পাউডারের প্রলেপ, 2 গালে টকটকে লাল রুজ। কদাকার এই মুখ নিঃসন্দেহে কোনো পাগলি বুড়ির। গলা ফাটিয়ে চিৎকার করার জন্য হাঁ করল মেরি। ঠিক তখন শাওয়ারের পর্দা আরও ফাঁক হয়ে গেল। বেরিয়ে এলো একটা হাত, বিশাল ছুরিসহ। বিদ্যুতের আলোয় ঝলসে উঠল ধারালো ব্লেড। পরক্ষণে নেমে এলো ওটা মেরির গলা লক্ষ্য করে। 4। নরমান মেরির কাছ থেকে বিদায় নিয়ে নিজের অফিস ঘরে এসে ঢুকলো। রীতিমতো কাঁপছে। আজ খুব বেশি উত্তেজিত হয়ে পড়েছিল সে। মনের অস্থিরতা কমানোর জন্য এই মুহূর্তে একটা ড্রিঙ্কের খুবই দরকার। মেরিকে মিথ্যে বলেছে সে। অবশ্য ওর মা বাড়িতে কোনো মদ রাখতে দেয় না, এটাও ঠিক। কিন্তু নরমান লুকিয়ে মদ খায়। একটা বোতল এই ঘরেই লুকিয়ে রেখেছে। কারণ মাঝে মাঝে এমন সব পরিস্থিতির সৃষ্টি হয় যে মদ না খেলে মেজাজ ঠিক রাখা যায় না। যেমন এখন ভেতরে ভেতরে সে উত্তেজনায় অধীর হয়ে পড়েছে।
জানালা বন্ধ করলো নরমান। নিভিয়ে দিল সাইনবোর্ডের আলো। আজকের মতো বন্ধ হোটেল। এখন আর কেউ দেখতে পাবে না অফিস ঘরে বসে সে কি করছে। ড্রয়ার খুলল নরমান। মদের বোতলটা বের করলো। কাপা হাতে ছিপি খুলে তরল আগুনটা ঢেলে দিল মুখে। জ্বলতে জ্বলতে আগুনটা নেমে গেল নিচে। গরম করে তুলল শরীর। মেরিকে নিয়ে ভাবতে শুরু করলো নরমান। মেয়েটাকে বাড়িতে নিয়ে আসা মস্ত ভুল হয়ে গেছে। কিন্তু মেয়েটা খুব সুন্দরী। তাছাড়া দেখে শুনে মনে হচ্ছিল বড় ধরনের কোনো বিপদে পড়েছে। এমন অসহায় একটা মেয়েকে সে কি আশ্রয় না দিয়ে পারত? আর ওর নিজেরও ইচ্ছা ছিল মেয়েটার সঙ্গে কিছুক্ষণ সময় কাটানোর। তাই মা নিষেধ করা সত্ত্বেও তাকে নিয়ে এসেছে সে বাড়িতে। এখানে মার যতটা অধিকার, নরমানের অধিকার ততটাই। তারপরও হয়তো সে মেয়েটাকে আসতে বলতো না, কিন্তু মার উপর মেজাজ এত খারাপ হয়ে গিয়েছিল যে স্রেফ জিদের বশেই সে মেরিকে ডেকে এনেছে বাড়িতে। কিন্তু মেয়েটা বাড়িতে আসছে এটা মাকে জানানো উচিত হয়নি নরমানের। কারণ কথাটা শুনে রেগে আগুন হয়ে গেল মা। মিরিকি রোগীর মতো আচরণ শুরু করলো। উন্মাদের মতো চিৎকার করতে করতে বলল, মেয়েটাকে যদি তুমি এখানে আনো আমি ওকে খুন করে ফেলব। দৃশ্যটা মনে পড়তেই মেজাজ আরও খারাপ হলো নরমানের। মেয়েটা আসলে ঠিকই বলেছে, মাকে কোথাও রেখে আসা উচিত। কাহা তো কার সহ্য হয়? এটা একটা জীবন হলো। এভাবে আরও কিছুদিন চলতে থাকলে মরেই যাবে সে। মেয়েটার সাথে খাওয়ার সময় ভয়ানক টেনশনে ছিল নরমান। বারবার মনে হচ্ছিল এই বুঝি মা চলে এসে একটা কেলেঙ্কারি করে বসে। মার ঘর অবশ্য তালা মারা ছিল, কিন্তু দরজায় লাথি মেরে চিৎকার করে মহিলা কোনো সিন ক্রিয়েট করে না বসে, এই চিন্তায় নরমান ভালো করে খেতেই পারেনি। কিন্তু মা সেরকম কিছুই করেনি, বড় বেশি চুপচাপ ছিল, হয়তো কান পেতে তাদের কথা শুনছিল। তৃতীয় পেগ হুইস্কি গিলল নরমান। আশা করল মা এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। কাল সকালে হয়তো তার কোনো কিছুই মনে থাকবে না। এরকম ঘটনা আগেও ঘটেছে। আবার এমনও হয়েছে যেটা নরমান ভেবেছে মা সম্পূর্ণ ভুলে গিয়েছে, কিন্তু সেই কথাটাই সে কয়েক মাস পর হঠাৎ করে মনে করেছে। হঠাৎ একটা শব্দ শুনতে পেল নরমান। তাড়াতাড়ি উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। মা আসছে নাকি? তা কি করে সম্ভব? সে নিজের হাতে তাকে তালা মেরে এসেছে। তাহলে আওয়াজটা নিশ্চয়ই পাশের রুমের ওই মেয়েটা করেছে। কান পাতল নরমান। সুটকেস খোলার শব্দ শুনল। ধারণা করলো জামা কাপড় পাল্টাতে যাচ্ছে মেয়েটা, ঘুমাবে। নরমান আরেক ঢোক হুইস্কি খেলো। টান টান হয়ে গেল স্নায়ু। হাত কাঁপছে না আর। এখন আর ভয় করছে না। মেয়েদের ব্যাপারে বরাবরই নার্ভাস সে, কিন্তু এখন মেয়েটার কথা ভাবতে ভালো লাগছে তার। বরং একটু আগের কথা ভেবে নিজেকে ধিক্কার দিতে ইচ্ছা করছে। মার সম্বন্ধে মেয়েটা যখন ওইসব কথা বলছিল তখন তার এমন উত্তেজিত হয়ে পড়া মোটেও ঠিক হয়নি। এখন নরমানের মনে হচ্ছে জেন নামের মেয়েটা তার মার সম্পর্কে যা বলেছে ভুল বলেনি। অমন রেগে না গেলে ওর সঙ্গে নিশ্চয়ই আরও কিছুক্ষণ সময় কাটানো যেত। ভেবে আফসোস হতে লাগলো তার। হয়তো মেয়েটার সঙ্গে তার আর কোনো দিনই দেখা হবে না। এরকম সুন্দরী একটা মেয়ের প্রেমে পড়তে মাঝে মাঝে স্বাদ হয় নরমানের। জেনের প্রেমে যদি পড়া যেত। মেয়েটা হয়তো হেসে ফেলতো তার মনের কথা জানতে পারলে। এতে হাসাহাসির কিছু নেই, কিন্তু নরমান জানে সব মেয়েই একরকম, অকারণে কিছু না বুঝেই হাসে। এজন্যই তো মা ওদেরকে খচ্চর বলে। কিন্তু নরমান নিজেকে বোঝাতে চেষ্টা করে
জেন খচ্চর হলেও ভারী সুন্দরী। আমার উচিত ছিল ওকে একটা বোতল অফার করা। একসঙ্গে মদ খেতাম, দুজনেই মাতাল হতাম। তারপর ওকে পাজা কোলে করে বিছানায় নিয়ে না, তা আমি পারিনি, মনে মনে ভাবে নরমান। কারণ আমার মধ্যে পৌরুষ নেই। মা ঠিকই বলে আমি পৌরুষহীন। নইলে এত বড় একটা সুযোগ পেয়ে কেন হেলায় হারালাম। নরমান আবার চুমুক দিল ক্লাসে। আজ যেন মাতাল হয়েই ছাড়বে। কিন্তু তাতে কি আসে যায়? মাতাল বলে কি আর সে মেয়েটার ঘরে যেতে পারবে না? অবশ্যই পারবে, এখনই যাবে সে। ধীরে ধীরে উঠে দাঁড়ালো নরমান। মাথাটা ঝুঁকে আছে সামনের দিকে, কান পাতল দেয়ালে। জুতো খোলার শব্দ শুনল। এখন মেয়েটা বাথরুমের দিকে যাচ্ছে। নরমানের হাত দুটো আবার কাঁপতে শুরু করলো উত্তেজনায়। ডান হাতটা বাড়ালো সামনের দিকে। দেয়ালে লটকানো হোটেলের লাইসেন্সটা আলতো করে একদিকে সরাতেই ছোট্ট একটা ফুটো দৃশ্যমান হয়ে উঠল। এখানকার প্লাস্টার খসে গিয়ে এই ছোট্ট ফুটো তৈরি হয়েছে, কিন্তু এটাতে চোখ লাগালে পাশের ঘরের বাথরুম স্পষ্ট দেখা যায়। এই ফুটোর কথা মাও জানে না। সে এই ফুটো দিয়ে খচ্চর মেয়েগুলোকে আগেও দেখেছে। তারা তাকে নিয়ে যতই হাসাহাসি করুক, কিন্তু নরমান তাদের সম্পর্কে যা জানে তা তারা কল্পনাও করতে পারবে না। উত্তেজনায় কাঁপছে নরমান, কান দিয়ে গরম ভাব বেরোচ্ছে। ফুটোতে চোখ রাখতেই মেয়েটাকে দেখতে পেল সে। বাথরুমে ঢুকেছে, দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, হাসছে আপন মনে, আঙ্গুলে চুল পেঁচাচ্ছে। একবার সামনের দিকে ঝুঁকল সে, মোজা খুলল, সোজা হয়ে দাঁড়ালো আবার। জামাটা মাথা গলিয়ে খুলে ফেলতেই ব্রা আর প্যান্টিতে ঢাকা অর্ধনগ্ন শরীর দেখে মাথা খারাপ হওয়ার জোগাড় হলো নরমানের। কায় মনোবাক্যে প্রার্থনা করতে লাগলো যেন মেয়েটা ঘুরে না দাঁড়ায়। কিন্তু নরমানকে হতাশ করে দিয়ে পেছনে ফিরে দাঁড়ালো সে। রাগে আরেকটু হলে চিৎকার করে উঠেছিল নরমান। দেখলো দরজার সঙ্গে আটকানো আয়নার সামনে দাঁড়িয়ে মেয়েটা ব্রার হুক খুলছে। মাথা ভো ভো করছে নরমানের। ইচ্ছে করছে দেয়াল ভেঙে মেয়েটার কাছে ছুটে যায়। টের পাচ্ছে নিজের উপর দ্রুত নিয়ন্ত্রণ হারাচ্ছে সে। হঠাৎ মেয়েটা দৃষ্টির বাইরে চলে গেল। তারপর কল থেকে পানি পড়ার শব্দ আসতে লাগলো। চেয়ারের শরীর এলিয়ে দিল নরমান। অবসন্ন লাগছে খুব। চোখ বুজে বসে থাকলো সে আচ্ছন্নের মতো। হঠাৎ একটা আওয়াজ শুনে সচকিত হয়ে উঠল নরমান। অফিস ঘরের দরজা খুলছে কে যেন, কিন্তু চাবি তো তার কাছে। চোখ খোলার সাহস হলো না নরমানের। বুঝে গেছে কে দরজা খুলেছে। অফিস ঘরের চাবি আরও একজনের কাছে থাকে, মার কাছে। শুধু অফিস ঘরের চাবিই নয়, নিজের রুমের চাবি, এই বাড়ির চাবি, সব চাবিই মার কাছে আছে। চোখ মেলল না নরমান। জানে মা এখন তার সামনে, তার দিকে তাকিয়ে আছে, দেখতে এসেছে নরমান খচ্চর মেয়েটার সঙ্গে কোনো নষ্টামি করছে কিনা। চোখ বুঝেই থাকলো নরমান। নড়াচড়া শক্তিও যেন হারিয়ে ফেলেছে। পানি পড়ার ছন্দায়িত শব্দে কেমন ঘুম আসছে। মা ঠিক সময়ে এসে পড়েছে, নয়তো সে সত্যি ওই খচ্চরটার খপ্পরে পড়ে যেত। মা সবসময় তার প্রয়োজনের সময়ে আসে, তাকে রক্ষা করে খচ্চর মেয়ে ছেলেগুলোর হাত থেকে। এখন আর কোনো সমস্যা নেই। তার ঘুম এসে যাচ্ছে, ঘুম। হঠাৎ ঝাঁকি খেয়ে জেগে উঠল নরমান। ও কি সত্যিই ঘুমিয়ে পড়েছিল নাকি অজ্ঞান হয়ে গিয়েছিল? মাথাটা এমন ব্যথা করছে কেন? কতক্ষণ এরকম অবস্থায় ছিল সে? 1 ঘন্টা নাকি 2 ঘন্টা? মেয়েটার কথা মনে পড়তেই ফুটে চোখ লাগালো নরমান।
খা খা করছে বাথরুম, শাওয়ারের পর্দা টানা, কাউকে দেখা যাচ্ছে না। নরমান ভাবল মেয়েটা নিশ্চয়ই শাওয়ার বন্ধ করতে ভুলে গেছে, হয়তো এতক্ষণে ঘুমিয়েও পড়েছে। কিন্তু পানি তো পড়ছে খুব জোরে, বোধহয় খুব ক্লান্ত বলেই ওর ঘুম ভাঙছে না। হঠাৎ মেঝের দিকে নজর গেল নরমানের। ঝকঝকে সাদা টাইলসের ওপর গোলাপি পানির ধারা। পানির রং গোলাপি কেন? শুধু তাই নয়, পানির মধ্যে লাল রঙের সরু সরু সুতোর মতো কি যেন, দেখে মনে হয় শিরা। মেয়েটা নির্ঘাত পা পিছলে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, বুঝে ফেলল নরমান। বুকের মধ্যে গুড়গুড় করে উঠল আতঙ্ক, কিন্তু কর্তব্যকর্মে গাফিলতি করল না এক মুহূর্ত। ডেস্ক থেকে চাবি নিয়ে দ্রুত বেরিয়ে গেল অফিস থেকে। মেয়েটা রুমের দরজা খুলল। বেডরুমে নেই সে। বিছানার উপর খোলা সুটকেস চোখে পড়ল। তার মানে নরমান যা ভেবেছে তাই, অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে মেয়েটা। ছিটকে বাথরুমে ঢুকলো নরমান, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে অনেক। মেঝেতে ছিন্ন ভিন্ন তালগোল পাকানো রক্তাক্ত মাংসপিণ্ডটার দিকে তাকিয়ে বুক হিম হয়ে গেল নরমানের। মুহূর্তে মনে পড়ল মার কাছেও এক সেট চাবি আছে, এবং সে সেই চাবি জোড়ার যথাযোগ্য ব্যবহারও করেছে। 5 দড়াম করে দরজা বন্ধ করল নরমান। হাঁপাতে হাঁপাতে ছুটল বাড়ির দিকে। রক্ত আর জলে মাখামাখি হয়ে গেছে জামা কাপড়, তবে এগুলো পরে পরিষ্কার করলেও চলবে। অনেক কাজ পড়ে আছে সামনে। সবার আগে দেখতে হবে মার অবস্থা এখন কেমন। তীব্র ভয় আর আতঙ্কের মধ্যেও দ্রুত আত্মবিশ্বাস ফিরে পেতে লাগলো নরমান। নিজেকে সম্পূর্ণ আলাদা একজন মানুষ বলে মনে হতে লাগলো। তাড়াতাড়ি পা চালালো নরমান। বাড়ি পৌঁছে দেখলো সামনের দরজা খোলা। বারান্দায় এখনো আলো জ্বলছে, কিন্তু ওখানে কেউ নেই। দ্রুত একবার চারদিকে চোখ বোলালো, তারপর সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করলো সে। মার ঘরের দরজা হাট করে খোলা, আলো জ্বলছে ভেতরে। পা বাড়ালো নরমান, এগুলো বেডরুমের দিকে। ভেতরে ঢুকতেই ধাক্কা খেল সে। ভেতরে ঢুকেই ধাক্কা খেল সে। বেডরুম খালি, মা নেই। ঘরের প্রতিটি জিনিস ঠিকঠাক আছে, শুধু আসল মানুষটা নেই। পোশাকের আলমারির দিকে এগোলো নরমান। হ্যাঙ্গারে সার বাঁধা সব পোশাক। কেমন বিশ্রী গন্ধ, বমি এসে যায়। কিন্তু এই গন্ধটাকে ছাপিয়ে আরেকটা গন্ধ এসে ঝাপটা মারল ওর নাকে। প্রায় সঙ্গে সঙ্গে একটা কাপড়ে পা বেঁধে আছাড় খেতে যাচ্ছিল ও। মেঝেতে তাকালো ও। মার একটা স্কার্ফ দলা মোচড়া হয়ে পড়ে আছে। ঝুঁকে স্কার্ফটা তুলে নিল নরমান। সঙ্গে সঙ্গে খাড়া হয়ে গেল গায়ের রোম। স্কার্ফের গায়ে রক্ত। তার মানে মা কাণ্ডটা ঘটাবার পর এখানে ফিরে এসেছে, পোশাক পাল্টেছে, তারপর আবার উধাও হয়ে গেছে। এখন নরমান কি করবে? পুলিশ ডাকবে? না, পুলিশে খবর দেওয়া যাবে না। মা তো আর ইচ্ছে করে কাজটা করেনি। সে অসুস্থ, এজন্য তাকে দায়ী করা চলে না। ঠান্ডা মাথায় খুন এক জিনিস আর অসুস্থতা অন্য জিনিস। বিশেষ করে মাথার গোলমাল থাকলে তাকে নিশ্চয়ই খুনের অপরাধে ফাঁসি দেওয়া যায় না, দ্রুত ভাবছে নরমান। তবে আদালতের রায় তার মার বিরুদ্ধে যেতেও পারে।
কিন্তু তারা যদি জানতে পারে মা অপ্রকৃতস্থ, তাহলে নিঃসন্দেহে তাকে পাগলাগারদে পাঠাবে। আর মা ওখানে হয়তো মরেই যাবে। মার ঘরের চারদিকে দ্রুত একবার চোখ বোলালো নরমান। প্রাণ থাকতে সে মাকে তার এই ঘর থেকে সরাতে পারবে না। তাছাড়া এখন পর্যন্ত কেউ জানেই না যে তার মা এখানে থাকে। মেয়েটাকে মার কথা বলেছিল কারণ তার সঙ্গে নরমানের আর কোনোদিন দেখা হওয়ার চান্স ছিল না। আর এখন তো সে মরেই গেল। সুতরাং মার অস্তিত্ব যেভাবে গোপন ছিল সেভাবেই থেকে যাবে। পুলিশের কাছে যাবে না ঠিক করলো নরমান। তারপর মেরিকে নিয়ে ভাবতে শুরু করলো। মেয়েটা তাকে বলেছিল সারাদিন সে গাড়ি চালিয়েছে। ফেয়ারওয়েলের রাস্তাও তার চেনা ছিল না। কাছাকাছি কারোর সঙ্গে দেখা করাও তার উদ্দেশ্য ছিল না নিশ্চয়ই। আর যদি এমন কেউ থাকে যে তার জন্য অপেক্ষা করছে, তাহলে সেই লোক নিঃসন্দেহে আরও দূরে রয়েছে। তার মানে স্থানীয় কেউই তার পরিচিত নয়। যদিও পুরো ব্যাপারটাই অনুমানের, তবু যুক্তিগুলো একেবারে ফেলনা নয়। এর উপর ভিত্তি করেই তাকে এখন থেকে এগোতে হবে। মেয়েটা রেজিস্টারে সই করেছিল, কিন্তু তাতে কিছু যায় আসে না। কেউ যদি ওর ব্যাপারে কখনো খোঁজ নিতে আসে, তাহলে নরমান বলবে, হ্যাঁ, এরকম একটা মেয়ে এখানে এসেছিল বটে, কিন্তু রাত কাটিয়ে পরদিন আবার চলে গেছে। এখন তার মূল কাজ হচ্ছে লাশ এবং গাড়িটাকে সরিয়ে ফেলা। তারপর সমস্ত চিহ্ন লোপাট করতে হবে। কাজটা সুখকর নয়, কিন্তু মাকে পুলিশের হাত থেকে বাঁচাতে হলে এটা তাকে করতেই হবে। কাজে লেগে গেল নরমান বেটস। মার জামা কাপড়গুলো একত্র করে একটা বলের মতো করল সে। তারপর নিয়ে চলল নিচে। রান্নাঘরে গিয়ে নিজের পোশাক পাল্টালো, অন্য কাপড় পরল। কাপড়গুলো কোথাও রাখার মতো একটা পাত্র খুঁজল সে, পরে পুড়িয়ে ফেলবে। বেসমেন্টে চলে এলো ও। ফ্রন্ট সেলারের দরজা খুলতেই যা খুঁজছিল পেয়ে গেল। পুরানো বড় একটা ঝুড়ি। জামা কাপড়গুলো সব ছুঁড়ে ফেলল নরমান ঝুড়িতে। সেলারের সিঁড়ির কাছে টেবিল থেকে পুরনো অয়েল ক্লথটা টেনে নিল। তারপর ফিরে এলো রান্নাঘরে। এক এক করে রান্নাঘর এবং হলঘরের সব বাতি নেভালো। ঝুড়ি আর অয়েল ক্লথ নিয়ে অন্ধকার বাড়ি থেকে বেরিয়ে এলো সে। মাকে কোথায় খুঁজবে নরমান এত রাতে? কোথায় যেতে পারে সে? রাস্তার দিকে যায়নি তো? রাস্তার দিকে যদি সে সত্যি সত্যি যায় আর কোনো লোকের গাড়ি থামিয়ে উঠে পড়ে, তাহলে কি হবে? সবচেয়ে মারাত্মক ব্যাপার, মা অপ্রকৃতস্থ অবস্থায় সে লোককে যদি সব কথা বলে দেয়। অবশ্য এমনও হতে পারে সে এখন ওদের বাড়ির পেছনের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। ওদিকে আবার একটা জলাও আছে। সে কি ওদিকটাতেই মাকে খুঁজবে? দীর্ঘশ্বাস ফেলল নরমান। বুঝে উঠতে পারছে না কি করবে। ওই জিনিসটাকে ওভাবে বাথরুমে ফেলে রেখে মাকে খুঁজতে যাওয়া ওর কাছে বেশি ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। যদিও সে অফিসের সব আলো নিভিয়ে এসেছে, কিন্তু তবুও এত রাতে যে কোনো খদ্দের আসবে না তার নিশ্চয়তা কোথায়? অনেক সময় রাত 2টোতেও খদ্দের এসেছে তার হোটেলে। তাছাড়া পুলিশের পেট্রোল কারও আসতে পারে। যদিও আগে কখনো আসেনি, কিন্তু কিন্তু ঝুঁকিটা থেকেই যাচ্ছে। পিচের মতো অন্ধকারে হোঁচট খেতে খেতে মোটেলের দিকে এগোলো নরমান। বাড়ির পেছন দিকে নুড়ি বিছানো পথটায় বৃষ্টির কারণে মাটি নরম হয়ে আছে। চিন্তায় পড়ল নরমান, পায়ের ছাপ রেখে যাচ্ছে সে। এ নিয়ে পরে আবার কোনো ঝামেলা না হয়।
মেয়েটার ঘরে পৌঁছে যেন হাঁপ ছাড়ল নরমান। দরজা খুলল, ঝুড়িটাকে মাটিতে রাখল, তারপর আলো জ্বালল। চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো সে। একটু পরেই যে দৃশ্য দেখতে হবে ভেবে ভয়ে বুক ধড়ফড় করছে, কিন্তু উপায় নেই। লাশটাকে সরাতেই হবে, নইলে মাকে বাঁচাতে পারবে না সে। অনেক কষ্টে মনে সাহস আনলো নরমান। এগুলো বাথরুমের দিকে। রক্তাক্ত শরীরের নিচে ধারালো ছুরিটার দিকে এক পলক তাকালো সে। পরক্ষণে ওটাকে তুলে নিয়ে ছুঁড়ে ফেলল ঝুড়ির মধ্যে। ঝুড়ি থেকে একজোড়া মোজা বের করলো, পরে নিল হাতে। তারপর অয়েল ক্লথ দিয়ে মেরির প্রায় বিচ্ছিন্ন শরীরটাকে পেঁচালো, ঘেঁষে ঠুসে ঢোকালো ঝুড়ির মধ্যে, বন্ধ করলো ঢাকনা। এবার বাথরুমটা পরিষ্কার করতে হবে, কিন্তু আগে এই জিনিসটাকে এখান থেকে সরানো দরকার। ভারী ঝুড়িটাকে টেনে নিয়ে এলো নরমান শোবার ঘরে। এই সময় মেরির পার্স চোখে পড়ল ওর। ওটা খুলে গাড়ির চাবিটা বের করলো ও। তারপর ঝুড়িটাকে টানতে টানতে নিয়ে এলো গাড়ির কাছে। সাবধানে দরজা খুলল। মনে মনে প্রার্থনা করলো কেউ যেন না আসে এদিকে। দরদর করে ঘামছে নরমান। গাড়ির পেছনের বনেট খুলে ঝুড়িটাকে রাখলো ভেতরে। তারপর আবার এসে ঢুকলো বেডরুমে। মেয়েটির জামা কাপড়গুলো এক করে বড় সুটকেস এবং ব্যাগটায় ভরল। ব্রা এবং প্যান্টটি ছোঁয়ার সময় পেট মোচড় দিয়ে উঠল, যেন বমি আসবে। মেরির চুলের কাঁটা ইত্যাদি সহ একটি মেয়ের ব্যবহার্য যা যা থাকে সব খুঁজে এক জায়গায় জড়ো করল নরমান। পার্সের টাকা হাত দিল না। চোখের সামনে থেকে এগুলোকে এখন চিরতরে দূর করতে পারলেই সে বাঁচে। সামনের সিটে ব্যাগ দুটো রাখল নরমান। মেরির রুমের দরজা বন্ধ করে গাড়িতে ওঠার আগে একবার সতর্ক দৃষ্টিতে এদিক ওদিক চাইল। না, রাস্তা ক্লিয়ার। গাড়িতে উঠে বসল নরমান। চালু করলো ইঞ্জিন। হেডলাইট জ্বালল। আলো জ্বালানো খুবই বিপজ্জনক জানে সে, কিন্তু করার কিছুই নেই। মাঠের মধ্য দিয়ে গাড়ি চালাবে সে। আলো জ্বালা না থাকলে এগোতেই পারবে না। মোটেলের পেছনে ঢাল বেয়ে ঝাঁকি খেতে খেতে গাড়ি চালাতে লাগলো নরমান। প্রথম দিকে ঘাসের ওপর দিয়ে গাড়িটা ভালোই চলল, কিন্তু মাঠে নামতেই আবার লাফালাফি শুরু হলো। এদিকে একটা সরু রাস্তা আছে। রাস্তাটা নরমানের চেনা। মাঝে মাঝে এই রাস্তা ধরে সে জঙ্গলে যায়, জ্বালানি কাঠ নিয়ে আসে। কালকেই কাঠ আনতে যেতে হবে ঠিক করলো নরমান। তাহলে চাকার দাগ মুছে যাবে, আর কাদার মধ্যে যদি পায়ের দাগ থেকেও যায় তাহলে কাঠ আনার কৈফিয়তটা কাজে লেগে যাবে। জলায় পৌঁছতে অনেক সময় লাগলো নরমানের। গাড়ির হেডলাইট এবং টেইল লাইট নিভিয়ে দিল। ইঞ্জিন চালু রেখে লাফিয়ে নামল ওটা থেকে। চালকবিহীন গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে কর্দমাক্ত ঢাল বেয়ে ঠক্কর খেতে খেতে নামতে লাগলো জলার দিকে। জলাটা কতটা গভীর জানা ছিল না নরমানের। কয়েক মিনিট ওকে অসহ্য যন্ত্রণার মধ্যে রেখে অবশেষে পুরো যান্ত্রিক কাঠামোটা অদৃশ্য হয়ে গেল থকথকে পাকে। বিরাট স্বস্তির নিঃশ্বাস ফেলল নরমান। গাড়িটার লাশ, জামা কাপড় সহ এখন নিশ্চিহ্ন হয়ে গেছে চোখের সামনে থেকে। আপাতত আর কোনো দুশ্চিন্তা নেই, কিন্তু কাজ বাকি রয়ে গেছে এখনো। নরমান ফিরে এলো অফিস ঘরে। বাথরুমের প্রতিটি কোণ ইঞ্চি ইঞ্চি করে
সাবান আর ব্রাশ দিয়ে ধুয়ে মুছে সাফ করলো সে। তারপর আবার চেক করলো বেডরুম। এই সময় মেয়েটার কানের একটা দুল চোখে পড়ল ওর। বিছানার নিচে পড়ে আছে। মেয়েটার যে কানে দুল পড়েছিল সন্ধ্যাবেলায় তা লক্ষ্যই করেনি নরমান। সম্ভবত খোপা খোলার সময় দুলটা খুলে গেছে। কিন্তু জোড়াটা গেল কোথায়? অনেক খুঁজল নরমান, পেল না। হয়তো বাকি দুলটা মেয়েটার ব্যাগে বা কানেই রয়ে গেছে, ভাবল সে। খোঁজাখুঁজি বাদ দিল। এই দুলটাকেও কাল জলায় ফেলে দিয়ে আসবে ঠিক করলো ও। রান্নাঘরে ঢুকলো নরমান। সিঙ্ক পরিষ্কার করতে করতে ঘুমে দু চোখ বুজে এলো বারবার। গ্র্যান্ডফাদার ক্লক ঢং ঢং শব্দে জানিয়ে দিল রাত 2টো বাজে। কাদামাখা জুতো, জামা, প্যান্ট, মোজা সব ধুলো নরমান প্রচণ্ড ক্লান্তি নিয়ে। গোসল করলো। পানি বরফের মতো ঠান্ডা, কিন্তু কোনো অনুভূতি জাগলো না ওর মধ্যে। শরীর যেন অসাড় হয়ে গেছে। ক্লান্ত শরীরটা টানতে টানতে শোবার ঘরে এলো নরমান। রাতের পোশাক পরতে গিয়ে মনে পড়ল, আরে মা তো এখনো বাড়ি ফেরেনি। তার মানে তাকে আবার জামা কাপড় পরে খুঁজতে যেতে হবে। খোদা জানে এই নিশুতি রাতে কোথায় এখন ঘুরঘুর করছে এই মহিলা। হঠাৎ নরমানের মনে চিন্তাটা এলো, কি দরকার মাকে খোঁজার? যে কাজ সে করেছে তারপর তাকে আবার কষ্ট করে খুঁজতে যাওয়ার কোনো মানে হয়? হয়তো এতক্ষণে মাকে রাস্তা থেকে কেউ তুলে নিয়ে গেছে এবং মা খুনের কথা হড়বড়িয়ে তাকে বলেও দিয়েছে। কিন্তু মার কথা কি কেউ বিশ্বাস করবে? শুধু বললেই তো হয় না, এর জন্য চাই প্রমাণ। আর নরমানের কাছে কেউ প্রমাণ চাইতে এলে সে পুরো ব্যাপারটাকেই অস্বীকার করে বসবে। অবশ্য তার বোধহয় দরকার হবে না, কারণ মাকে দেখে এবং তার গল্প শুনে যে কেউ বুঝতে পারবে এই মহিলা বদ্ধ উন্মাদ। তারপর তারা তাকে নির্ঘাত লক আপে পুরে দেবে। সেখান থেকে মা জীবনেও বেরিয়ে আসতে পারবে না। মার পরিণতির কথা ভেবে নরমান মনে মনে খুবই দুঃখ পেল। কিন্তু তার মা যে পাগল হয়ে গেছে এই সত্যকে সে অস্বীকার করবে কিভাবে? পাগল না হলে কি কেউ একটা নিরীহ মেয়েকে অকারণে এমন ভয়ঙ্করভাবে খুন করতে পারে? মার কপালে যা আছে ধরা পড়লে তাই হবে। অন্যের নিরাপত্তা এবং তার নিরাপত্তার জন্য মাকে লক আপে পুরে রাখাই উচিত, ভাবল সে। কিন্তু পরক্ষণে নরমান আবার উদ্বিগ্ন হয়ে পড়ল। মা যেতে পারে কোথায়? বড় রাস্তায় নাও যেতে পারে। খুব সম্ভব বাড়ির আশেপাশেই কোথাও রয়েছে সে। কে জানে তাকে অনুসরণ করে মা জলার ধারে গেল কিনা। মা তো সবসময় সব জায়গায় তার পিছনে ছায়ার মতো লেগে আছে। আর মাথাটা যদি সত্যি খারাপ হয়ে থাকে তাহলে সে জলার ধারে যেতেও পারে। আর অন্ধকারে হয়তো পা পিছলে জলার মধ্যে পড়ে গেছে, ডুবে গেছে চোরাবালিতে। নরমানের চোখের সামনে চোরাবালিতে গাড়ি অদৃশ্য হওয়ার দৃশ্যটি ভেসে উঠল। স্পষ্ট দেখতে পেল তার মা ডুবে যাচ্ছে জলার মধ্যে। হাঁসফাঁস করছে বাঁচার জন্য, চেষ্টা করছে কোনো কিছু ধরে মাটিতে ওঠার, কিন্তু পারছে না। তার হাঁটু ডুবে গেল, ডুবে যাচ্ছে নিতম্ব। পরনের পোশাক উরুতে ইংরেজি ভি আকৃতি নিয়ে চেপে বসেছে। ক্রমশ তলিয়ে যাচ্ছে মা জলার পাকে। মায়ের উরুর দিকে তাকাতে নেই, কিন্তু তবুও তাকিয়ে আছে নরমান। উন্মাদিনী বুড়ির এই সলিল সমাধি যেন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে সে। মনে হচ্ছে
উপযুক্ত সাজাই পেয়েছে তার মা। নরমান মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল, কারণ এতদিনে রেহাই পাওয়া গেছে ডাইনিটার হাত থেকে, মুক্তি পাওয়া গেছে ওই মেয়েটার হাত থেকেও। খুনি এবং তার শিকার দুজনেই ডুবে গেছে একই নোংরা জলার নিচে। ওরা দুজনেই নোংরা, আসলে মেয়ে মানুষ মাত্রেই নোংরা। হঠাৎ নরমান নিজেকে আবিষ্কার করলো জলার মধ্যে। শ্বাস নেওয়ার জন্য হাঁসফাঁস করছে সে। মাকে দেখলো জলার পাড়ে দাঁড়িয়ে আছে, দ্রুত ডুবে যাচ্ছে নরমান। নোংরা পাক এসে ঠেকেছে ঘাড়ে। মা ছাড়া এই মুহূর্তে আর কেউ নেই ওকে বাঁচাবার। ও মরতে চায় না, চায় না ওই খচ্চর মেয়েটার মতো অন্ধকার জলার অন্তহীন নরকের মধ্যে ডুবে যেতে। হঠাৎ নরমানের চিন্তার মোড় ঘুরে গেল। মনে পড়ল মেয়েটা খুন হয়েছে কারণ সে ছিল পাপী, অপরাধী। সে শরীর দিয়ে তাকে লোভ দেখাচ্ছিল, তাকে নোংরা পথে যেতে প্ররোচিত করছিল। কিন্তু নরমান জানে ওটা পাপ। মা তাকে এসব শিখিয়েছে, এবং পাপীদের যে বেঁচে থাকতে নেই এটাও মা তাকে বলেছে। এই জন্যই মা ওই মেয়েটাকে খুন করেছে। খুন করেছে নরমানকে রক্ষা করার জন্য। তার মানে মা যা করেছে ভুল করেনি কোনো। মাকে সে এতক্ষণ অযথাই দোষারোপ করেছে।